গল্প প্রাচীর নূপুর ইসলাম। গল্পের প্রথম অংশ। নিশাত একটু তাড়াতাড়ি পা চালালো। সে এখন যাচ্ছে একটা টিউশনিতে। হেলে দুলে অফিস থেকে বের হতে হতে বলতে গেলে অনেকটা দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যেতে হবে অবশ্য এমন কোন কথা নেই। তাড়াতাড়ি কেন, 1 ঘন্টা লেট হলেও সমস্যা নেই। এটা বলতে গেলে তার পার্ট টাইম টিউশনি। তাদের এলাকার মধ্যেই এক বাড়ি। ছাত্রের চেয়ে ছাত্রের মায়ের সাথেই তার ভাব বেশি। এই টিউশনি ঘাড়ে নিয়ে সে আছে ছোট্ট একটা চাকরিতে। চাকরি বলতে যা বুঝায় নিয়ম মাফিক আসো নিয়ম মাফিক যাও, আসলে সেই রকম কিছু নেই। তার চাকরি আরামের চাকরি। জাপানি একটা প্রজেক্টস। দরিদ্র শিশু কিশোরদের প্রাথমিক শিক্ষা, দরিদ্র মহিলাদের হাতের কাজ শেখানো, অভাবগ্রস্ত গর্ভবতী মায়েদের বিভিন্ন সেবা ও সাহায্য ইত্যাদি ইত্যাদি করে থাকে। তাদের এলাকার ব্রাঞ্চে সে আছে। সে ছাড়াও আরও 2-3 জন আছে। অবশ্য সেবা বলতে নামের। যা আসে উপর থেকে খেতে খেতে থাকে ধুলা পরিমাণ। সেই ধুলা তারা ছড়িয়ে ছিটিয়ে আরামসে বসে থাকে। শুধু যখন উপর মহল থেকে অফিসার টফিসার আসে তখন একটু দৌড়াদৌড়ি, এই যা, বাকি সময় আরামই আরাম। যদিও বেতন খুব বেশি না, তবুও বাড়ির কাছে এরকম আরামের চাকরি আর কজনেরই বা জোটে। সে বলতে গেলে খুবই সুখী মানুষ। ওই যে কথায় আছে, না সুখে থাকলে ভূতে কিলায়। এই টিউশনিটা কিছুটা সেই রকম। দুনিয়ার বিশ্ব বাদর। কোন টিচারই টিকে না। একই এলাকার মানুষ হিসেবে পরিচিত। তাই খুব করে বলল। এভাবে বললে কি আর নিষেধ করা যায়? তাই সেও রাজি হলো। কেউ না টিকলেও সে টিকে গেল। অবশ্য না টিকে উপায় কি? সে হলো বসে বসে মাছি মারা টাইপ টিচার। কি দরকার মেরে ধরে এত শেখানোর? সে হাই তুলে আরামসে নাস্তা টাস্তা খায়। স্টুডেন্টের মায়ের সুখ দুঃখের গল্প শুনে। ব্যাস এভাবেই আরামে যাচ্ছে দিন। নিশাত হাঁটতেই হাঁটতেই গুনগুন করতে লাগলো। তার গানের গলা ভালো। ভালো বলতে বেশ ভালো। সজল ভাই প্রায়ই বলবে, একটা পেজ খুলে ফেলি নিশু। শুধু তোর গান ছাড়ব। 2 দিনেই ভাইরাল। নিশাত হাসে। কারণে অকারণে হাসার রোগ তার আছে। অবশ্য হাসির আসল কারণ কেউ জানে না। হাসি এমন এক জিনিস, যা দিয়ে দুনিয়ার সব কিছু আড়াল করা যায়। দুঃখ আড়াল করা যায়, কষ্ট আড়াল করা যায়। এমনকি ঘৃণা, রাগ, জেদ, মনের পোষা আগুন সব। দুনিয়ার দাড়ির অর্ধেক মানুষ তো এই হাসির উপরই টিকে আছে। তাই সেও হেসে হেসে দুনিয়া দাড়িতে খুঁটি গাড়ছে। টিকে থাকতে তো হবে নাকি? তাই সেই দিনও হেসেছে। তার বাবা ভাইরাল টাইরাল হওয়ার ইচ্ছে নেই। আসলেই নেই। সে শান্তিপ্রিয় মানুষ। খেয়ে দিয়ে আরামসে গুনগুন করে, এতেই শান্তি। এই যে যেমন এখন করছে, আমার মতো আছে কে সুখে, আয় সখীরা আমার কাছে। তখনই বিকট শব্দ হলো। যেন তেন বিকট না, পুরো কলিজা কেঁপে উঠা বিকট। নিশাত তো পুরো হেলে দুলে গেল। হেলে দুলেই থমকে দাঁড়িয়ে গেল। হলোটা কি? সে আশেপাশে দেখতে দেখতে মাথা ঘুরিয়ে পিছনে ফিরতেই দেখল অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কাণ্ড দেখত! এখন শাখা রাস্তার মধ্যেও অ্যাক্সিডেন্ট হচ্ছে। নিশ্চয়ই কোন বড় লোক বাপের বেটা। নেশা টেশা করে গাড়ি চালাচ্ছে। ফালতু যত্ত সব। এদের জন্যই না সব শান্তি নষ্ট। আরামসে একটু হাঁটাহাঁটি করবে সেই জোগাড়ও নেই। কলিজা, ফেপসা হাতে নিয়ে রাস্তা ঘাটে চলাচল করতে হয়। শালা বদমাইশের দল। এই বদমাইশদের জন্যই সাধারণ মানুষের সব শান্তি বিনষ্ট। বলেই নিশাত মহা বিরক্ত হল। এই মহা বিরক্ত নিয়েই আবার যেতে নিল। বদমাইশদের জন্য সময় নষ্টের মানে হয় না। তবে যেতে গিয়েও আবার দাঁড়ালো। দাঁড়িয়ে সেখান থেকেই একটু উকিঝুঁকি মারল। বাঙালি বলে কথা, শান্তি যতই নষ্ট হোক কৌতূহল থাকবে না? গাড়িটাও বাবা বেশ দামি। তোরা থাকবি গুলশান বানানিতে, এই রকম বস্তি এলাকাতে তোদের কামকাজ কি? নিশাত উকিঝুঁকি মারতে মারতেই 2 কদম এগুলো। জায়গাটা মেইন রাস্তা থেকে একটু ভিতরে। বসত এলাকা আরেকটু ভিতরে, তাই গলিটা বলতে গেলে পুরোই ফাঁকা, তবুও তার মতো কিছু লোকজন এসে জমা হয়েছে। ফিরে যাবে, না যাবে না। দুমন দুয়াশার মাঝে নিশাত আরও এগিয়ে গেল। না গিয়ে উপায় কি? মনের শান্তি বড় শান্তি। মন চাইছে এই তামাশা আরও একটু দেখতে। তাই বাবা চলো।
মুখ দর্শন যেহেতু হয়েছে চরণ আর বাদ থাকিবে কেন? নিশাতের মতো বাকি সবাইও উকিঝুঁকি মারছে। গাড়ি ভিতর থেকে লক, তার মধ্যে কালো গ্লাস। ভেতরের কিছুই বোঝা যাচ্ছে না। তবে কেউ আছে, সারা শব্দ নেই অবশ্য। তবে অনুমান করা যাচ্ছে, এটা তো আর টারজান দ্য ওয়ান্ডার কার না, যে একা একাই চলবে। নিশাত এগিয়ে পুরো গাড়িটাকেই একবার ঘুরে ফিরে দেখল। গাড়ির যে অবস্থা, কারেন্টের খাম্বার ভিতরে অর্ধেক সেধে গেছে। পটল তুলে ফেলেছে কি না কে জানে। সে পেছনে থেকে বলল, চাচা, ভাইয়েরা উকিঝুঁকি না মেরে গাড়ির কাচটা ভেঙে ফেলেন, তাহলেই ভেতরের আপডেটটা একটু জানা যাবে। দম যদি থাকে ব্যবস্থাও তো করা দরকার। তার কথা শুনে সবাই তার দিকে তাকালো। নিশাত জোরপূর্বক একটু হাসল। এটাকে অবশ্য হাসি বলা যায় না, ঠোঁট ভ্যাটকানো বলা যেতে পারে। সে ভ্যাটকিয়েই একটু সাইড হলো। উপোস। গাড়ির অবস্থা দেখে আবেগী হয়ে মুখ ফসকে বেরিয়ে গেছে। তা না হলে ভালো কি বা মন্দ? অন্যের কোন কাজে টাজে সে নেই। সত্যিই নেই। সে মহাত্মা গান্ধীর 3 বানরের নিতে চলার চেষ্টা করে। যেমন না কিছু দেখে, না কিছু শুনে, না কিছু বলে। তবে আজ মুখ ফসকে বের হলো কেন কে জানে? অবশ্য তার কথায় কারো মাঝে খুব একটা আগ্রহ দেখা গেল না। না থাকারই কথা। কে চায় সেধে ঝামেলা ঘাড়ে নিতে? তবে সবাইকে অবাক করে দিয়ে সাইডে থেকে এক লোক এগিয়ে এলো। হাতে তার বড় সাইজের একটা ইট। দেখেই বোঝা যাচ্ছে শরীরে গোস্তের পরিমাণ কম থাকলেও মনে প্রাণে তার বেজায় উৎসাহ। এগিয়ে আসতে দেরি, তবে মারতে দেরি হয়নি। উৎসাহ যত ছিল শক্তি তার ছিটে ফোটাও নেই। না থাকারই কথা। বরং থাকলেই অবাক করা বিষয় হতো। তাই কাচ ভাঙেনি, তবে ফেটেছে। অবশ্য দামি গাড়ির দামি কাচ বলে কথা। লোকার বাসের হলে সমস্যা ছিল না, ছোট্ট পাটকেলেই ভেঙে চৌচির। নিশাত নিজের নীতির বাইরে গিয়ে আবারও একটা অকাজ করল। আবার এগিয়ে উৎসাহ দিয়ে বলল, ভাই আরেকটা মারেন। প্রথমটায় যেহেতু ফেটেছে আরেকটায় নিশ্চয়ই ভাঙবে। বলে নিজেই অবাক হল। আল্লাহ, আজকে হচ্ছে কি তার সাথে? নিজের কাজে তো নিজেই বিস্ময় খাবি খেতে হচ্ছে। ভেতরের মানব দরদি মনে হয় আজে ফেটে বেরুতে চাইছে। সাবধান নিশাত, সাবধান। অতি ভালোই গলার দড়ি হয়। বাকি জনতাও সায় জানালো। নিজেরা না পারুক, আরেকজন পারছে এই কম কি? এবারও বলতে দেরি, মারতে দেরি নেই। যাক, এবার দামি গাড়ির দামি কাচের মান ভেঙেছে। আর ভাঙতেই এক লম্বা চওড়া লোকের মুখ দৃশ্যমান হলো। জ্ঞান নেই, হেলে পড়ে আছে। সম্ভবত মাথায় লেগেছে। রক্তে মাখামাখি। সিটবেল্ট পরা না থাকলে এই বেটার মাথা নির্ঘাত কদবেল ভর্তা হয়ে যেত। অবশ্য তার ভাবনা খাপে খাপ মিলে গেছে। বড় লোক বাপে বেটাই। আলালের ঘরের যে দুলাল দেখেই বোঝা যাচ্ছে। ওরে বাবা, হাতে কি রোলেক্স নাকি? সেই ইটওয়ালা ভাই ভাঙা কাচ গলিয়ে হাত ভেতরে নিয়ে লক খুলল। খুলে নাকের কাছে হাত নিয়েই বলল, বেঁচে আছে। আরে বেঁচে আছে বলেই সবার দিকে তাকালো। কোন আশায় তাকালো কে জানে। আজকাল অ্যাক্সিডেন্টে বাঁচার চেয়ে মরা বেশি এন্টারটেইনমেন্ট। তাই কারোই আর তেমন উৎসাহ দেখা গেল না। বরং সবার এমন ভাব মরলেই ভালো ছিল, ঝামেলা শেষ। এক একজন তো কেটেও পড়ল। বাকি যে কজন আছে তারা কবিতার মতো বলল, হাসপাতালে নিতে হবে, হাসপাতালে নিতে হবে। অথচ নেবে টাকে? এখান থেকে থানা বলুক আর হসপিটাল সবই বহুত দূরে। ইটওয়ালা ভাই হতাশ হলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ তো আসেন, লোকটাকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এবার বাকি কয়েকজনও কেটে পড়তে লাগল। অবশ্য এই বাকি কয়েকজনের মধ্যে সে নিজেও। সে ভাই আগেই বলেছে, সে শান্তিপ্রিয় মানুষ। দুনিয়াদারির কোন ঝামেলায় নেই। লোকটা তার দিকে অবাক হয়ে বলল, আপা আপনিও চলে যাচ্ছেন? নিশাত চোখে মুখে এক বালতি অসহায় এনে বলল, ভাই আমি অবলা নারী, কি বা করব? লোকটা একটু রেগে বলল, একটা মানুষ মরে যাচ্ছে আর আপনি ইয়ার্কি করছেন? সাহায্যের জন্য অবলা আর সবলা কি? তাও কথা। মন রে মন, তোর জ্বলায় আর বাঁচি না। তোর শান্তির চক্করে এখন লও ঠেলা। সে এগিয়ে গেল। সারা জীবন তো এমনি এমনি পার করে ফেলল। চলো আজ একটু পূর্ণ করা যাক। মানব দরদি সেকশনও একটু শান্তি পাবে। জীবনে অন্তত একবার কাজে এসেছে।
তাকে এগিয়ে যেতে দেখে লোকটা বলল, রিকশা করে তো নেওয়া যাবে না, আপনি একটু দাঁড়ান, আমি মেইন রোড থেকে সিএনজি নিয়ে আসছি। বলেই লোকটা দৌড়ে চলে গেল। নিশাত মাথা চুলকালো। এই লোক তো মহা সমাজসেবক। তখনই শব্দ হলো। নিশাত চমকে ফিরে তাকালো। লোকটা মনে হচ্ছে পুরোপুরি জ্ঞান হারায়নি। সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে লোকটাকে সোজা করল। গালের মধ্যে আলতো থাপড়ে বলল, আপনি ঠিক আছেন? হ্যালো ভাইয়া, হ্যালো। লোকটা কোনোরকমে টেনে চোখ খুলল। খুলে কিছুক্ষণ তাকিয়ে রইল। তবে মনে হচ্ছে না কিছু দেখছে। বাল্ব ফিউজ হওয়ার আগে যেমন ফুরুত করে জ্বলে উঠে, এটাও মনে হয় সেই রকম কিছু। আর তার ভাবনাকে সত্যি করে লোকটা সত্যি সত্যিই কিছুক্ষণ তাকিয়ে পুরোপুরি জ্ঞান হারালো। যাকে বলে পুরোপুরি আউট। নিশাত বেরিয়ে এলো। 2 মিনিটের মাথায় মহা সমাজসেবক সিএনজি নিয়ে হাজির। আনতেই সে মহা সমাজসেবক আর সিএনজিওয়ালা ধরাধরি করে সিএসজিতে তুলল। গাড়ির ভেতরে দরকারি তেমন কিছু নেই। মোবাইল টোবাইলও নেই। নিশাত একবার চোখ বুলালো। সে ভালো করেই জানে, তারা শর্তেই কেউ না কেউ আসবে গাড়ি হাতড়ে দেখতে। তবে হাতড়ে নেওয়ার মতো তেমন কোন জিনিস নিশাতের চোখেই পড়ল না। কেমন বড় লোকের ব্যাটা কে জানে? তবে এই ব্যাটাকেই তুলতে গিয়ে বলতে গেলে তারা তিনটা মানুষ গড়াগড়ি খেল। কি খেয়ে এমন সাইজের হয়েছে কে জানে? লম্বায় জিরাফ ফেল। সে বিরক্ত মুখেই ওড়না দিয়ে মাথা চেপে ধরল। যেতে যেতে তো শরীরে আর কিছু বাকি থাকবে না। আহারে তার জামাটা শেষ, একদম শেষ। কোন দুঃখে যে আজি পড়েছিল। এই বেগুনি রঙই তার জন্য কুফা। জন্মকার কুফা। এর আগে একবার এই রঙের ড্রেস পরেই ড্রেনের জন্য খোঁড়া গর্তে উল্টে পড়েছিল, আরেকবার রিকশা থেকে। আজ আবার এই ঝামেলা। ধুর, জীবনে আর এই রঙের জামাই কিনবে না। বলেই লোকটার মুখের দিকে তাকালো। কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। ওরে বাবা, কোলের উপরেই মরে গেল নাকি? নিশাত তারা লাগিয়ে সিএনজি ওয়ালাকে বলল, তাড়াতাড়ি টানেন চাচা। মরে টরে গেলে দায় নেবে কে? সামনে যেই হসপিটাল পান সেটাই নেন। টাকা পয়সা ব্যাপার না। লাখ টাকার হাত সাথেই আছে। সমাজ সেবক কটমটিয়ে তাকালো। নিশাত আগের মতোই একটু হাসল। একে অবশ্য এবারও হাসি বলা যায় না। ভদ্রতা সূচক ঠোঁট ভ্যাটকানো বলা যেতে পারে। বাসায় ফিরতে ফিরতে নিশাতের 9টা বেজে গেল। এক্সিডেন্টের কেস। ঝামেলা তো কম না। তার মধ্যে নাম ঠিকানার কোন আতা পাতা নেই। একটা স্বাভাবিক পুরুষ মানুষ ঘর থেকে বের হলে আর কিছু না থাক, অন্তত ওয়ালেটটা তো সাথে থাকবে। এই বান্দার তাও নেই। খুন টুন করে পালাচ্ছিল নাকি রে বাবা, আল্লাহই জানে। কপাল। সবই কপাল। নিজের নীতির বাইরে গিয়ে কিছু করল, তাও আবার কিলার টিলার বেরিয়ে যায় কি না দেখো। অবশ্য হসপিটালের লোক পুলিশ ইনফর্ম করেছে। আর এই পুলিশের জন্যই তো যত দেরি হলো। হসপিটাল কর্তৃপক্ষের পুলিশ আসা না পর্যন্ত এমন ভাব, যা হবার হোক, কোন ছাড়াছাড়ি নেই। আরে বাবা, এটা কি বিলেত? এক্সিডেন্ট হবে, পুলিশ দৌড়ে চলে আসবে। বাংলা সিনেমায় সব ভুজুং ভাজুং দেখালেও একটা জিনিস একেবারে সঠিক দেখায়। পুলিশ আসে সব কাহিনীর শেষে। তো তারা তো আর মন্ত্রী এমপিদের ছেলে মেয়ে না। ফোন দিলেই দৌড়ে চলে আসবে। নিশাতের তখন ইচ্ছে করল নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকতে। কোন দুঃখে যে এই নাটকে অংশ নিয়েছিল। এতক্ষণে টিউশনি শেষ করে বাসায় ফিরে আরামসে এক ঘুম দিতে পারত। ধুর, ধুর। আর সেই সমাজ সেবক মহা আনন্দে সব করল। এমন স্প্রিংওয়ালা মানুষ তো সে জীবনে দেখেনি। চেনা নেই, জানা নেই, দৌড়ে দৌড়ে সব ওষুধ টষুধ আনল, রক্তের ব্যবস্থা করল। নিশাত অবশ্য আর নড়ে চড়েনি। গেড়ে বসেছিল। কি দরকার ভাই? হসপিটালে আনার দরকার এনেছে। এখন যা করার ডাক্তারি করবে। আজরাইলের সাথে ছুরি কাচি নিয়ে লড়াই করার ক্ষমতা ডাক্তারের আছে, তার তো নেই। তাই বাবা নিরপেক্ষ অভিব্যক্তি নিয়ে নিশাত চেয়ারে চুপচাপ বসে রইল। পুলিশ আসে কখন কে জানে। টাইম পাসের জন্য মনে মনে এক লাইন গুনগুনো করল, পীড়িতে মোরে করিয়াছে দেওয়ানা, হাসন রাজা পীড়িত করিয়ে হইয়াছে ফানা। হাসন রাজা ফানা হয়েছে কি না নিশাত জানে না। তবে বসে থাকতে থাকতে সে হলো তেনাবেনা। তাকে তেনাবেনা করে পুলিশ শেষমেশ পৌঁছালো 8টার ওপরে। আসতেই নিশাত কবিতার মতো সব বলল। গাড়ি কোথায় আছে সেই ঠিকানা দিল।
তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রেখে তবেই রেহাই দিল। আরে বাবা, জীবন বাঁচিয়েছি, খুন করিনি। সময় মতো যদি না আনতাম, এতক্ষণে আজরাইলের সাথে সাক্ষাৎ ঠিক হয়ে যেত। তাই সে কানে ধরেছে। জীবনে আর কোন নাটকে অংশ নেবে তো ভালোই, ফিরেও তাকাবে না। যা হবার হোক। চোখ কান বন্ধ করে সোজা হেঁটে পোগার পার। বাসায় ফিরে নিশাত কলিং বেল দিতেই দরজা খুলল তার মামাতো বোন সাবা। তার বয়স 14। এবার ক্লাস 9-এ উঠেছে। বয়স 14 হলেও সাবাকে দেখতে লাগে বাচ্চা মেয়েদের মতো। টিংটিংয়ে শুকনা, ছোট পিপুলু আদুরে একটা মুখ। 5-6-এর মেয়ে বলেও তাকে অনায়াসেই চালিয়ে দেওয়া যাবে। বাবা মায়ের শেষ বয়সের সন্তান। পুষ্টির অভাবে না গুষ্টির দিকে গেছে কে জানে। তার মা, মামারও একই অবস্থা। ছোট খাটো মানুষেরা। বয়স বাড়ছে না কমছে দেখে বোঝার উপায় নেই। তবে তা নিয়ে এই বেচারি পড়েছে মহা বিপদে। একটু মোটা লম্বা হওয়ার জন্য কি যে কসরত করছে, একমাত্র আল্লাহই জানে। সাবা তাকে দেখেই নায়িকা ববিতার মতো কান টান ঢেকে দিল এক চিৎকার। এই মেয়ে নাটক করতে উস্তাদ। অবশ্য নাটক করলেও তার খুব নেওটা। চর থাপ্পড় তো কম দেয় না। তাও পিছু ছাড়ে না। পিছু পিছু ক্যাঙ্গারু মতো লাফাবে আর মাথা খাবে। অবশ্য না খেয়ে উপায় কি? বড় হলো তার হাতে পায়ের নিচে। সে চিৎকার দিয়েই বলল, কি হয়েছে আপু? তার চিৎকারে মা ঘর থেকে দৌড়ে এলো। তার মায়ের নাম সুলতানা বেগম। বিয়ের আগে ছিল শুধু সুলতানা। আগে পিছে কিছু নেই। নানার নাম ছিল সুলতান, সুলতানের একমাত্র কন্যা সুলতানা। এই শুধু সুলতানা নিয়ে তো আর সমাজে টেকা যায় না। তাই বিয়ের আগে যোগ করেছিল আক্তার, বিয়ের পরে সেটাকে চুটকি মেরে উড়িয়ে বসিয়েছে বেগম। এখন আপাতত এটা দিয়েই চলছে। মনে হয় বাকি জীবন এটাই চলবে। কেননা মেয়েরা দুবারই নিজের আর নামের খোলস বদলায়। এক জন্মের সময়, 2 বিয়ের সময়। মৃত্যুর আগ পর্যন্ত আর বদলা বদলি নেই। বিয়ের পরে যেটা হবে সেটাই পার্মানেন্ট। সেই বিয়ে থাক, না থাক। নামের আর বদলা বদলি নেই। সুলতানা দৌড়ে এসেই চিন্তিতভাবে নিশাতের হাত, মুখ, শরীরে হাত বুলালো। সব তো ঠিকই আছে। জামা ভরা এত রক্ত কেন? আল্লাহ! হয়েছেটা কি? একা একা কোথায় কোথায় যায় তার তো কোন ঠিক ঠিকানাই নেই। কত করে বলছে, এই ছাইয়ের চাকরি করার দরকারই নেই। কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসে। এই মেয়ে তো শুনেও শুনে না। একবার গায়ে দাগ লাগলে, সেই দাগ মোছার ক্ষমতা কি আর তার আছে? মায়ের চিন্তা নিয়ে নিশাতের তেমন ভাবান্তর হলো না। তার মায়ের চিন্তার এক বিশাল ডাব্বা আছে। সেই ডাব্বা ভর্তি চিন্তা আর চিন্তা। আজকে রান্না করবে কি, সেই নিয়ে চিন্তা। তেল 1 মাস যাবে কি না, সেই নিয়ে চিন্তা। আজকে কি কি কাজ করতে হবে তা নিয়ে প্রতিদিন ঘুম থেকে উঠেই বিশাল চিন্তা। সাবা স্কুলে যাওয়া, তার ভাইয়ের শরীর, ভাইয়ের বউর মেজাজ। তার মধ্যে এক্সট্রা সাবজেক্ট হলো, তার মেয়ে দামড়ি হচ্ছে, বেহা হচ্ছে, লাজ লজ্জা দিনকে দিন নাই হচ্ছে। সেটা নিয়ে এক সাগর চিন্তা। তাই সে জুতো খুলতে খুলতে স্বাভাবিকভাবেই বলল, কিছু হয়নি মা। কিসের কিছু হয়নি? জামা ভরা এসব কি? নিশাত নিজের দিকে তাকালো। সিএনজিতে দুজনে ধরাধরি করে বসেছিল। মাথায় চেপে ধরেছিল ওড়না। ধরলেও কি? তার গায়ের রক্তে পুরো মাখামাখি হয়েছে। ধুর! কোথাকার কে নাকে? তার রক্তে মাখামাখি হয়ে বসে আছে। সে বিরক্ত মুখেই বলল, একজন অ্যাক্সিডেন্ট করেছিল, সাহায্য করেছি। চিন্তার কিছু নেই। বলেই ভেতরে চলে এলো। গোসল করা দরকার। সুলতানা হাঁফ ছাড়ল। তার কলিজায় পানি নেই। এমনিতেই এই মেয়েকে নিয়ে থাকে সে দুনিয়ার চিন্তায়। পেটে রাখলে কি হবে? কোন পদের যে হয়েছে সে তো ঠাউরি করতে পারে না। নিশাত কাপড় টাপড় নিয়ে সোজা বাথরুমের সামনে এসে দাঁড়ালো। দরজা ভেতর থেকে বন্ধ। সে বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। এই বাড়িতে কোন অ্যাটাচ বাথরুম নেই। ছোট্ট ফ্ল্যাট। একটা ছোট্ট ড্রয়িং রুম আর 3টা রুমই তার মামা অতি বুদ্ধি নাড়িয়ে চাড়িয়ে কোন রকম করেছে। খাট আর একটা আলমারি ছাড়া কিছু রাখতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেও কুল কিনারা মেলে না। সেই বাড়িতে একের অধিক বাথরুম থাকা বিলাসিতাই বটে। তাই পুরো বাড়িতে একটাই কমন বাথরুম।
কেননা 1.5 কাঠার জমিতে তার মামা, অবশ্য মামির ভাষ্য মতে এক বেলা কোনোরকম খেয়ে, ছেঁড়া শার্ট স্যান্ডেল পরে, ঈদে কাপড় টাপড় না নিয়ে, শখ আহ্লাদ ইত্যাদি ইত্যাদি বিসর্জন দিয়ে এই জায়গা নাকি কিনেছে, কিনে রাতের ঘুম হারাম করে 2 তলা বাড়িটা করেছে। নিচের টুকু আপাতত ভাড়া। এই ভাড়া বাড়ির 2য় তলায় উঠতে হয় খুবই চিকন সরু সিঁড়ি দিয়ে। এমন না আরেকটু চওড়া হতো না। মামা জায়গা বাঁচানোর কোন রাস্তাই ছাড়েনি। যদি সিঁড়ি ছাড়া দোতলায় উঠার গাইবি কোন ব্যবস্থা থাকতো তার মামা জান প্রাণ দিয়ে সেটাও করে ফেলত। নিশাত দীর্ঘশ্বাস ফেলেই মাথা নাড়ল। নেড়ে চলে যেতে গিয়েও আবার ফিরে এলো। সে, সাবা, আর মা থাকে এক রুমে, বাকি দুটোর একটাতে মামা, মামি আরেকটায় সজল ভাই। সজল ভাই তার মামাতো ভাই। তারা 2 বছরের ছোট বড়। সে লেখাপড়া করলেও সজল ভাই অর্ধেক গিয়েই শেষ। তার নাকি ভালো লাগে না। মামা মামিরও কোন মাথা ব্যথা নেই। বর্তমানে মামার সাথে দোকানে বসে। সেই দোকান থেকেই মনে হয় ফিরেছে। রুমের দরজা তো হাট করে খোলা। হয়তো এসেই ফ্রেশ হতে বাথরুমে গেছে। এই বান্দার এক মুদ্রা দোষ। দুনিয়া উল্টে যাবে, তবে বাথরুমের ভেতর থেকে কথা বলবে না। নিশাত এসে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসল। হেসে সুন্দর করে দরজায় একটা টোকা দিল। সজল ভাই ভেতর থেকেই গলা খাকারি দিল। এটা সংকেত, মানে সে ভেতরে আছে। নিশাত আবারও টোকা দিল। এবার অবশ্য কোন শব্দ নেই। জানা কথা, করবেও না। তার ধৈর্য ওই গলা খাকারি দেওয়া পর্যন্তই। তবে নিশাত জানে, এখন আস্তে আস্তে সজল ভাইয়ের মেজাজের পারদ আকাশ ছুবে। নিশাত আবার টোকা দিল। এবার অবশ্য একটা না, পরপর কয়েকটা, যেন খুব প্রয়োজন। তখনই কল ছাড়ার শব্দ হলো। মানে এখন বের হবে। নিশাত টুকটুক করে আরো দুটো দিল, দিয়েই এক দৌড়। সজল ফট করে দরজা খুলেই এক হুঙ্কার ছাড়ল। বাথরুমের দরজা লক, তবুও কে এমন দরজা ভাঙল? ছেলের হুঙ্কার শুনে হেনা বেগম উকি দিল। এমনিতেই আপাতত সে আছে মহা টেনশনে। সজলের বাবা শেষ বাজার থেকে এক কাতলা মাছ পাঠিয়েছে। কাতলা মাছের অবস্থা বড়ই শোচনীয়। ধরতেই গলে যাচ্ছে। সুলতানা বহু কষ্টে আষ্টে টাষ্টে ছাড়িয়ে কেটে নিয়েছে। বুঝাই যাচ্ছে পচা দেখে কম দামে দিয়ে বেচেছে। বেচুক, সমস্যা সেটা না। তার এত বছরের সংসারে এমন পচা দচা দেখে খেয়ে তারা সবাই মোটামুটি অভ্যস্ত। সমস্যা হলো, ফোন দিয়ে বলেছে মাথা দিয়ে মুড়িঘণ্ট করতে। অথচ বাড়িতে মুগ ডালের এক দানাও নেই। মুড়িঘণ্টটা করবে কি দিয়ে? মুড়ি দিয়ে? বাড়িতে এসেই পুরো বাড়ি মাথায় নেবে। সে বিরক্ত মুখেই বলল, ষাঁড়ের মতো এমন চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না। 1000 বার বলেছি বাথরুমে গেলে টুকাটুকি করবে না। কে টুকাটুকি করলো? আমি কিভাবে বলবো? চোখের মধ্যে তো এক্সট্রা পাওয়ার নেই। ভেতর থেকে বসে বসে দেখব বাইরে কে? হেনা আর কথা বাড়ালেন না। রান্না ঘর থেকে বের হলেন। রান্না সুলতানাই করুক। এমনিতেও কাজটা আজ তার ভালো লাগে না। তবে কপালগুনে জামাই পেয়েছে জমের গুরু। বসা দেখতেই পারে না। ভাগ্যিস সংসার ভেঙে সুলতানা এসেছিল। তা না হলে গায়ের হাড্ডি একটাও আর আস্ত থাকতো না। তাই এই কাতলা মাছের কালবৈশাখী, যা যাওয়ার সুলতানার উপর দিয়েই যাক। অবশ্য গেলেও সমস্যা নেই। সুলতানা ঠান্ডা প্রকৃতির বোকা মহিলা। বোকা হলেও কঠিন। সব কিছু খুব স্বাভাবিকভাবে হজম করে, শান্তভাবে চুপচাপ বসে থাকে। ওয়াহিদ চোখ খুলে দেখল তার মা চোখে মুখে দুশ্চিন্তার রেশ নিয়ে তাকিয়ে আছে। পাশে আসিফ আর নিতু। আসিফ তার অ্যাসিস্ট্যান্ট, নিতু ছোট বোন। ছোট হলেও তার আচরণ বড় বোনের মতো। সব কিছুতে মাতব্বরি করার একটা বদ অভ্যাস আছে তার। অবশ্য এর পুরো ক্রেডিট মাকে দেওয়া যায়। তিনি নিজে যেমন সব কিছুতে মাতব্বরি করেন তেমনি মেয়েকেও সেই শিক্ষা দিয়েছেন। সুরবনা আলতো করে ছেলের মাথায় হাত রাখল। ছেলেটা এত গোয়ার, কোন কথা দিয়েই তিনি টলাতে পারেন না। বয়স 30 হতে চলল। বিয়ে করবে না। তারা একটা ভুল করেছে। সেই ভুল ধরে বসে আছে। কিছুতেই বিয়ের জন্য রাজি করাতে পারছেন না। ছেলের এক কথা, থাকবে, নয় পুরোপুরি শেষ হবে। আর শেষ না হওয়া পর্যন্ত অন্য কোন ডিসিশনে সে যাবে না। মানুষ কত ভুলই তো করে। সময় ভিন্ন ছিল। তারাও একটা ভুল ডিসিশন নিয়েছে।
সেটা ধরে বসে থাকার মানে হয়? লামিয়া কত ভালো মেয়ে। তাদের জন্য কি সারা জীবন বসিয়ে রাখবে? শুধু তার মুখের দিকে তাকিয়ে সবাই অপেক্ষা করছে। এই নিয়েই কাল দুজনের মধ্যে খুব কথা কাটাকাটি হয়ে গেল। ছেলেটা রেগে গেলে চোখে দেখে না। কাকে দোষবে? তার নিজের স্বভাবই এমন। ওয়াহিদের বাবা ছিল শান্ত, কোমল মনের মানুষ। বাবার সব পেলেও স্বভাব হয়েছে একদম নিজের মতো। রেগে বাসা থেকে বেরোলো, আর খবর নেই। ফোন টোন কিছুই সাথে নেয়নি। বাড়িতে কারো খাওয়া ঘুম নেই। ফোন এলো 12টার পরে, থানা থেকে। এক্সিডেন্টের খবর শুনল। শুনে কি আর হুঁশ আছে? কিভাবে যে এই হসপিটাল পর্যন্ত এসেছে একমাত্র সেই জানে। একমাত্র ছেলে তার। বুকের টান কি আর সন্তান বুঝে? মাকে দেখেই ওয়াহিদের খুব অভিমান হলো। অভিমান অবশ্য প্রকাশ পেল না। সে শক্তপিষ্ট মানুষ। অভিমান প্রকাশ না পেলেও কাঠিন্য ঠিক প্রকাশ পেল। সেই কাঠিন্যতা থেকেই আস্তে করে মাথায় থেকে হাত ছাড়ালো। সরিয়ে আসিফের দিকে তাকিয়ে বিরক্তমাখা কণ্ঠে বলল, 10 মিনিট সময় দিলাম। এই ক্যানোলা ট্যানোলা যা আছে সব খোলার ব্যবস্থা করো। আমি ফিরব। সুরবনা আঁতকে উঠে বললেন, সে কি? একদম না ওয়াহিদ। অনেক রক্ত গেছে। একটু অপেক্ষা কর। আমি ভালো হসপিটালে নেওয়ার ব্যবস্থা করছি। ওয়াহিদ মায়ের কথা কানেও নিল না। কেন নেবে? সে কি তার কথা কানে নিচ্ছে? তাই নিজেই উঠে ক্যানোলা খুলতে গেল। সুরবনা ওয়াহিদের হাত ঝাপটে ধরল। তার চোখে পানি। সারা জীবন নিজের জেদ বজায় রাখার মানুষ তিনি, অথচ ছেলের জেদের কাছে নাস্তানাবুদ হতে হচ্ছে। আর এই সব হচ্ছে ওয়াহিদের বাবার জন্য। তার সাথে পারেনি, তবে ছেলেটার মাথা পুরো ওয়াশ করে রেখে গেছে। এখন তিনি কোন কিছু দিয়েই টলাতে পারেন না। ওয়াহিদ এবার হাত সরালো না। মা তার কি, আর কেউ না জানুক, উপরওয়ালা জানে। মাথা থেকে একবার হাত সরালো তাতেই তার বুক টনটন করছে। আবার সরাবে সেই ক্ষমতা আছে তার? তাই চোখ বন্ধ করে নিশ্চুপ কিছুক্ষণ বসল। তারপর শান্তভাবে বলল, বাসায় যাও মা। আমি সারাদিন এখানেই আছি। রাতে মিটিং আছে। এখান থেকেই অ্যাটেন্ড করব। আজ সব বাদ। তুমি যাও মা। সুরবনা অসহায় ভাবে কিছুক্ষণ বসল। সে ভালো করেই জানে, তার যেমন ছেলে অন্তঃপ্রাণ তেমনি সেও ছেলের অন্তঃপ্রাণ। তাই কাল রাগ করেই বলেছিল, মায়ের কথা না শুনলে মরা মুখ দেখবে। সুরবনা স্বামীকে মরার হুমকি দিয়ে যত সহজে কাবু করেছিল, সন্তানকে অত সহজে করতে পারেনি। কেননা এই হুমকিতে তার স্বামী একসময় নীতির বাইরে গিয়েও চুপ হয়ে গিয়েছিল। তবে ওয়াহিদ হয়নি। বরং উল্টো রেগে মেগে আগুন। আগুন হয়েই ড্রয়িং রুমের জিনিসপত্র অর্ধেক ভেঙে চুরে নিজের মতো বেরিয়ে গেছে। চেনে তো ছেলেকে, এখন রাগ না পড়া পর্যন্ত আর কাউকে চেনবে না। তবে তার ধারণা ছিল ছেলের সবকিছুর ঊর্ধ্বে তার মা। তবে কাল থেকে ধারণা পরিবর্তন হলো। আর এই সব কিছু। সুরবনার কিছু কিছু জিনিস বাস্তবে তো ভালোই মনে মনে ভাবতেও ভালো লাগে না। আজও লাগলো না। তবে আজ ওয়াহিদের বাবার কথা তার খুব মনে পড়ল। সব কিছু নিজের মতো করে নিতে পারার জন্য তার ভেতরে এক অহংকার ছিল। আত্মীয় স্বজনদের মধ্যে বড় গলায় বলতো, স্বামী, সন্তান, সংসার সব কিছু হাতে রাখার জন্য যোগ্যতা লাগে। সবার সেই যোগ্যতা থাকে না। অথচ আজ মনে হলো কায়সার স্ত্রীকে ভালোবেসে হোক আর সংসারের শান্তির জন্য হোক, নিজে থেকে সব ছেড়েছে বলেই আজ সে অনন্যা। এই যে ছেলে ছাড়ছে না বলে কিছুই পারছে না। সে চোখে পানি নিয়েই উঠে বেরিয়ে গেল। নিতু কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই ওয়াহিদ আঙুল তুলে আগের মতোই বলল, চটকনা খেতে না চাইলে এখান থেকে ভাগ। চটকনা দেওয়ার অবস্থা আছে তোমার? আমার না থাক বলেই ওয়াহিদ আসিফের দিকে তাকালো। আসিফ ঢোক গিলল। এমন বদমাইশ লোক জীবনে দেখেনি। অ্যাসিস্ট্যান্ট দিয়ে ছোট বোনকে চটকনা দেওয়াবে। ভেবেছিল এই মাসেই রিজাইন দেবে। হলো কই? মাথা ফাটিয়ে বসে আছে। এখন আবার সুযোগের অপেক্ষায় বসে থাকো। ধুর, যন্ত্রণা আর ভালো লাগে না। তোমার মনে হয় না বেশি করছো? করলে করছি। নিতুর রাগে চোয়াল শক্ত হলো। তবুও শান্তভাবে বলল, আমরা সবাই তোমার ভালো চাই ভাইয়া। অথচ এমন ভাব করছো যেন আমরা তোমার শত্রু। বাসায় যা। সেটা তো যাবই। লায়েক হয়েছ না।
এখন মা বোনকে লাগে নাকি? ওয়াহিদ আর কথা বাড়ালো না। এর সাথে তর্কে জিতবে এমন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহই জানে। যেই সম্পর্কের সামান্য সুতো নেই, সেই সম্পর্ক জন্য বসে থাকা বোকামি ছাড়া কিছুই না। লামিয়া আপু খুবই ভালো মেয়ে ভাইয়া। ওয়াহিদ নিতুর দিকে চোখ তুলে তাকালো। শান্তভাবে বলল, দুনিয়ায় আগে কে এসেছে তুই না আমি? নিতুর আগের মতোই শক্তভাবে বলল, আগে এসেছ তো কি হয়েছে? এতই যদি বড় হওয়ার জ্ঞান থাকতো তাহলে তো ঠিক বুঝতে। যার জন্য বসে আছো তার বয়সও আমার মতোই। আর আমার বিয়ে হয়ে এক বাচ্চা হয়ে গেছে। তোমার কি ধারণা সে তোমার জন্য বসে আছে? ওয়াহিদ শান্ত চোখেই নিতুর দিকে তাকিয়ে রইল। কলেজ ভার্সিটিতে তার খুবই বদনাম ছিল। রাগলে সে মানুষ চেনে না। একবার তো এক বড় ভাইকে এক ঘুষিতে দাঁত নাড়িয়ে ফেলেছিলে। এখন অবশ্য সে রকম রক্ত গরম নেই। তবে কিছুটা তো অবশ্যই আছে। এই যে এখন কেমন শরীর জ্বলছে। অথচ সে বাবার হাত ধরে প্রমিস করেছে মা আর এই ফাজিলকে আগলে রাখবে। নিতু তার ভাইকে চেনে। এই যে শান্তভাবে তাকিয়ে আছে, এই রূপও চেনে। তবে সে ভালো করেই জানে ধমক ছাড়া ভাইয়া তাকে কিছুই দেবে না। মায়ের মতো জেদ পেলেও বাবার আদর্শে ভরপুর। তবে আর কথাও বাড়ালো না। অযথা সময় নষ্ট। তাই নিজেই বেরিয়ে গেল। নিতু বেরিয়ে যেতেই ওয়াহিদ আসিফের দিকে তাকিয়ে বলল, আমি এখানে এলাম কি করে? একটা ছেলে আর মেয়ে নাকি ধরাধরি করে নিয়ে এসেছে। ওয়াহিদ আবার শুয়ে পড়ল। মাথা ঝিমঝিম করছে। রেগে বাসা থেকে বেরিয়েই হাই স্পিডে গাড়ি টেনেছে। কোথা থেকে কোথায় এলো কে জানে। হুঁশ ফিরল সামনে এক লোককে দেখে। রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতেই হুট করে পাশের গলিতে ঢুকে গেছে। ঢুকে আর কন্ট্রোল রাখতে পারেনি। ভাগ্যিস কারেন্টের খাম্বার সাথে লেগেছে। কোন মানুষ হলে কি করত? বড় একটা শ্বাস ফেলেই ওয়াহিদ চোখ বন্ধ করল। করতেই আবছায়া একটা মুখ চোখের সামনে ভেসে উঠল। সাথে সাথে ওয়াহিদ চোখ খুলল। খুলে বলল, তাদের ঠিকানা বের করো। সকালের এই সময়ের অফিসটা নিশাতের খুব ভালো লাগে। নিরিবিলি পরিবেশ সাথে এক কাপ চা। ব্যাস শান্তি। এই শান্তিটা সে খুব উপভোগ করে। উপভোগ করতে করতেই বেলা বাড়ে। তার সাথে সাথে লোকজনও আসতে থাকে। তাদের সব সমস্যা শোনা, লিখে নোট করা, বাছাই করে রিপোর্ট তৈরি করে জমা দেওয়া। খুবই ধৈর্যের কাজ। নিশাতের অবশ্য ধৈর্যের অভাব নেই। পরের বাড়িতে যারা গোদের উপরে বিস্ফোরা হয়ে থাকে, তাদের আর কিছু থাক আর না থাক, ধৈর্য অবশ্যই থাকবে। এখন অবশ্য চাইলেই মা মেয়ের ছোট্ট একটা চড়ুই পাখির বাসা হতে পারে। তবে তার মা মাথায় হাত বুলিয়ে বলবে, উপকারীর উপকার ভুলে যারা পিঠ বাঁচিয়ে চলে যায় তারা অকৃতজ্ঞ। আমরা কখনো অকৃতজ্ঞ হব না। মামা মামি যেমনই থাক, বিপদের সময় যে মাথায় ছায়া দেয়, সেই হয় পরম বন্ধু। তাদের দোষ দেখতে হয় না। নিশাত অবশ্য কখনো দেখেও না। ওই যে বললাম সুখী মানুষ। মানুষ ভালো থাকার জন্য কত কিছুই তো করে। মুখে কুলু পাটে, চোখে কালো কাপড় বাঁধে, আর সে তুলেছে এক প্রাচীর। সেই প্রাচীর ভেদ করে কিছুই আর তাকে স্পর্শ করে না। করে না বলেই সে সব সময় ভালো থাকে। নিশাত চায়ের কাপটা টেবিলে রেখে চোখ বন্ধ করল। মনে মনে গুনগুন করে গাইল, এই আধো আলো আধো ছায়া দুচোখ ভরে নাও, এই আমায় কিছু নাই বা দিলে। তখনই নিচু স্বরে কেউ তাকে সালাম দিল। নিশাত চোখ খুলল। 15-16 বয়সের এক মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ে মলিন কাপড়, চোখে মুখে সংকোচ। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঝট করে সোজা বসে, স্বাভাবিকভাবে খাতা টেনে নিতে নিতে বলল, ওয়া আলাইকুমুস সালাম। নাম? মেয়েটা মাথা নিচু করল। যেন নাম বলা খুবই লজ্জার কাজ। মাথা নিচু করে আস্তে করে বলল, আফিয়া। বসো। আফিয়া ধীরে ধীরে বসল। নিশাত লিখতে লিখতেই বলল, কত মাস চলছে? আফিয়া অবাক হয়ে তাকালো। নিশাত একটু হেসে বলল, এত অবাক হওয়ার কি আছে? 2 বছরের উপরে হলো এখানে কাজ করছি। এতটুকু তো অনুমান করাই যায় কি বলো? আফিয়া এবার একটু হাসল। নিশাতের স্বাভাবিক কথায় তার জোরটা অনেকটাই কমে গেল। সে একটু হেসেই বলল, 3 মাস। ভালো। যা যা লাগবে এনেছো? হুম। দাও। আফিয়া সব এগিয়ে দিল।
নিশাত নিয়ে গুছিয়ে রাখতে রাখতে বলল, ফোন নাম্বার কি দিয়েছ? আমার তো নেই। বাবারটা দিয়েছি। সমস্যা নেই। আমি সব লিখে রাখছি। তুমি যদি ভাতাটা পাও জানিয়ে দেওয়া হবে। কত দিন লাগবে? বেশি দিন না। ফোনে জানিয়ে দেওয়া হবে। আফিয়া উঠল। ধীরে ধীরে বেরিয়ে গেল। নিশাত সেই যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। কেমন হেলেদুলে হাঁটছে। এই অবস্থায় এইভাবে হাঁটা ঠিক না। পড়ে টরে গেল তো বিপদ। কাঁধে ব্যাগ ফেলে যেই বয়সে স্কুল কলেজে যাওয়ার কথা সেই বয়সে বিরাট এক দায়িত্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হয় এভাবে তাদের কৈশোরটা নষ্ট না করলে? অবশ্য গরিব মানুষের শৈশব, কৈশোর বলতে কিছু হয় না। তাদের একটাই দুনিয়া, পেটের ক্ষুধা। আর এই দুনিয়ার চাহিদা মেটাতে তারা নেমে পড়ে জ্ঞান হওয়ার পর থেকেই। নিশাতের ধ্যান ভাঙল ফোনের শব্দে। ব্যাগ থেকে মোবাইল বের করতেই দেখল অচেনা নাম্বার। অবাক অবশ্য হলো না। এখানে কাজ করার সুবাদে অহরহ অচেনা নাম্বার থেকে কল আসে। একবার তো ভাই এক নেতার কল। সে কি আর ও তো নেতা টেতা চিনে। দিয়েছে রাগিয়ে। সরকারি জায়গায় টিউবওয়েল পাস হয়েছে। তাবুও তারা বসাতে দেবে না। বাবা রে বাবা, কি আকডুম বাকডুম। অবশ্য কোন লাভ হয়নি। তারা সাধারণ হতে পারে তবে তাদের উপরে যারা আছে তারা তো সাধারণ না। যাই হোক, তাই আজকে সে সুন্দরভাবেই ফোন রিসিভ করল। করে কানের পাশে রাখতেই ওপাশ থেকে তার চেয়েও সুন্দর, অতি ভদ্রভাবে কেউ বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। নিশাত তার ভেতরের অতি অতি ভদ্র সত্তাকে নাড়িয়ে চাড়িয়ে বলল, ওয়া আলাইকুমুস সালাম। আপনি ভালো আছেন ম্যাডাম? জি ভালো। কে বলছেন? আমি আসিফ মাহমুদ। আপনি কি সাদিয়া বলছেন? নিশাত দীর্ঘশ্বাস ফেলল। অযথা সময় নষ্ট। ধুর। সেকেন্ডেই ভদ্র সত্তাকে ছুমন্তর করে উড়িয়ে বলল, জি না। রং নাম্বার। বলেই ফট করে কল কাটল। আসিফ কেটে যাওয়া ফোনের দিকে তাকিয়ে ঢোক গিলল। গিলে ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদের দৃষ্টি অবশ্য তার দিকে নেই। তার দৃষ্টি ল্যাপটপে। রাতে মিটিং, সেটাই প্রস্তুতি নিচ্ছে। হসপিটাল থেকে সোজা সেখানে জয়েন করবে। দেখতো যন্ত্রণা। থানা থেকে তো এই নাম্বারই দিল। এখন বলছে রং নাম্বার। ধুর। বলেই সে আবার থানায় ফোন দিল। কোন কাজ যদি এই পুলিশদের দিয়ে ঠিকঠাক ভাবে হয়? একজনেরটা দিয়েছে ঠিক, আরেক জনেরটা দিয়েছে পুরোই বেঠিক। নিশাত খাতায় অঙ্ক করতে করতে বলল, অঙ্ক বুঝেছ সায়ান? সায়ান তার ফোকলা দাঁতে হাসল। হেসে সোজা বলল, না ম্যাডাম। কেন? সোজা যোগ অঙ্ক। যোগ হোক বিয়োগ, অঙ্ক কখনো সোজা হয় না ম্যাডাম। কালকে হোমওয়ার্কের অঙ্কে ছিল 95 আর 15 যোগ। 15 তো হাত পা দিয়ে চালিয়ে দিলাম, কিন্তু 95টা আঙুল আমি কোথায় পাবো? বাবা মা দাদুরটা মিলেও হয়নি। নিশাত সায়ানের দিকে তাকালো। মাথা চুলকে বলল, তুমি 95কে একবারে গুনতে গেছো কেন? কালকে কিভাবে দেখালাম? তাছাড়া আঙুল না হয় কম পড়ছে, কর তো আর কম পড়ার কথা না। করের কথা আর বলবেন না ম্যাডাম। এই যে দেখেন এক এক জায়গায় 2-3টা করে দাগ। আপনি তো সেখান এক দাগে একটা গণনা। তো এত এত দাগ, আমি তো হিসেব মেলাতেই পারি না। নিশাত নির্বিকার চিত্তে কিছুক্ষণ তাকিয়ে রইল। জীবনে কোন পূর্ণ করলে এমন চিজ পয়দা হয়, একমাত্র আল্লাহই জানে। তারপর তার মতোই বলল, আর ইংরেজি, সেটাই কি দোষ করল? হোমওয়ার্কের খাতা দেখলাম সাদা ফোকা ফোকা। অঙ্কের টেনশনেই তো ইংরেজি করতে পারলাম না ম্যাডাম। সারা রাত ঘুম হলো না। সকালে স্কুলে যেতে দেরি হলো। প্রেজেন্টই দিতে পারিনি। একদিন না দিলে আবার 5 টাকা। বাসায় ফিরতেই মা কান মলে দিল। এই যে দেখেন লাল হয়ে আছে। বিরাট সমস্যা। জি ম্যাডাম। পড়ালেখায় সমস্যা। আম্মু বুঝে না। একদম সত্য। এখন আসো আবার বুঝিয়ে দেই। তোমার সমস্যা শুনে আমার নিজেরই মাথা ঘুরছে। আজ থাক ম্যাডাম। এক তো রাতে ঘুম হয়নি, তার মধ্যে আবার কান ব্যথা করছে। এমন মোচড় দিয়েছে, ছিঁড়ে যে হাতে চলে যায়নি এই আমার ভাগ্য। পরে সবাই খেপাতো, কান ছেঁড়া সায়ান। নিশাত ঠোঁট টিপে হাসল। এত বিচ্ছুর বিচ্ছু। লেখাপড়া না করার এক এক দিন এক এক বাহানা ঠিক তৈরি থাকে। তখনই তার ফোন বাজল।
সে ব্যাগ থেকে বের করতেই দেখল সেই সকালের নাম্বার। ধুর বলেই ফট করে কেটে মোবাইল পুরো অফ করে ফেলল। আসিফ এবারও কেটে যাওয়া কলের দিকে তাকিয়ে রইল। সমস্যা কি সেটাই তো বুঝতে পারছে না। থানায় থেকে তো আবার এই নাম্বারই দিল। তখন কি অন্য কেউ রিসিভ করেছিল? ইয়া মাবুদ, কি প্যারার মধ্যে যে আছে একমাত্র আল্লাহই জানে। একদিকে স্যার, একদিকে স্যারের মা, আরেক দিকে তার নিজের বউ। এই চাকরি করতে গিয়ে সময় তো দিতেই পারে না। বাসায় গেলেই ঝাড়ু বটি নিয়ে তেড়ে আসে। এই ত্রিমাত্রার চাপে সে চিঁড়েচ্যাপ্টা। আবার শুরু হয়েছে এই নতুন যন্ত্রণা। আল্লাহ ধৈর্য দাও। তখনই ওয়াহিদ কেবিন থেকে বের হলো। মাথায় ব্যান্ডেজ, তবে গায়ে ফুল ড্রেস আপ। দেখে বোঝার উপায় নেই, এত বড় অ্যাক্সিডেন্ট থেকে গতকালই সে বেঁচে ফিরেছে। আসিফ দৌড়ে গিয়ে তার পাশাপাশি হলো। ওয়াহিদ ব্যস্তভাবে এগিয়ে যেতে যেতে বলল, পেয়েছ? জি স্যার। ছেলেটার নাম কবির। কথা হয়েছে? আর চেষ্টা করছি স্যার। কোন দেশের নেত্রী সে? চেষ্টা করে খোঁজ বের করতে হয়। আসিফ উত্তর দিল না, তবে মনে মনে ঠিক মুখ বাঁকালো। বাকিয়ে মনে মনেই বলল, সেটা তো আপনি বলেন, কি এমন করেছে যে এমন ছাঁকনি দিয়ে ছেকে খুঁজে বের করতে হবে? আরে বাবা, মানুষই তো মানুষকে সাহায্য করে। তারাও করেছে। ব্যাস, কাম খতম। তা না তাদের এখন বাটি চালান দিয়ে খুঁজে বের করো। কেন রে ভাই? চাকরিতে জয়েন হওয়ার পর থেকে একজনকে খুঁজতে খুঁজতে গলায় কাছে দম এসে আছে, এখন আবার আরেকজনকে। আল্লাহ, অন্তত এই বান্দার উপরে একটু রহম করো। ওয়াহিদ গাড়িতে গিয়ে বসল। আসিফের মুখের দিকে তাকিয়ে বলল, কোন সমস্যা? আসিফ সাথে সাথে দুপাশে মাথা নাড়ল। নাড়তেই নাড়তেই বলল, ম্যাম বার ফোন দিচ্ছে স্যার। রাতে কি বাসায় ফিরবেন? ওয়াহিদ ল্যাপটপ অন করতে করতে একটা শব্দই বলল, না। সুলতানা ক্লান্ত চোখে মেয়ের দিকে তাকালো। এসেই ঢুকে গেছে রান্নাঘরে। এখন ব্যস্ত হাতে রান্না করছে। আগুনের তাপে শ্যামলা বরণ মুখটা কেমন মায়াবী লাগছে। সাথে কিছু একটা গুনগুন করছে। হয়তো কোন গান। মেয়েটার গানের গলাটা হয়েছেও এত মিষ্টি। স্কুলে এমন কোন বছর ছিল না গানের জন্য পুরস্কার না আনত। অথচ কোন মাস্টার নেই, গান শেখার অবস্থা নেই। শুনে শুনে কি সুন্দর সুর তুলে। শুধু গান না, যে কোন কাজই এই মেয়ে চোখের দেখায় ফট করে ফেলতে পারে। এই যে রান্না, সংসারের এত এত কাজ, সে কিছুই নিজে শেখায়নি। পরের সংসারে এত সময় কই হাতে ধরে শেখাবে? একা একাই কেমন যেন শিখে গেছে। করবেও খুব গুছিয়ে, তবে নিজের বেলায় খুব এলোমেলো। নিজের কোন কিছু নিয়েই তার মাথা ব্যথা নেই। বেতন টাকা এসে সব তুলে দেবে আমার হাতে। কোন শখ নেই, কোন আহ্লাদ নেই। এখনো কাপড় টাপড় সব তার নিজে কিনে দিতে হয়। সে অবশ্য এমন ছিল না। বাবা মায়ের আদরের মেয়ে ছিল। লেখাপড়ায় ছিল ডাব্বা। সেজে গুজে টিপটপ হয়ে ঘুরে বেড়াতো। সেই বেড়াতে বেড়াতেই নাজিম পেছনে পড়ল। বাবা তখন নারায়ণগঞ্জ পাওয়ার হাউজে চাকরি করে। সেখানের কোয়ার্টারেই থাকতো তারা। নাজিম ছিল তাদের পাশের কোয়ার্টারের আন্টির ভাগিনা। বাবা মায়ের ছাড়াছাড়ির পরে খালার কাছে থেকে লেখাপড়া করত। সেখান থেকেই দুজনের পরিচয়। কথায় আছে, সুন্দরী মেয়েরা বোকা হয় হয়, সে হলো তার জলজ্যান্ত উদাহরণ। তা না হলে চাল নেই, চুলো নেই এমন ছেলের মধুর কথায় ফেঁসে যাবে কেন? জানা কথা, বাবা মা কখনো মানবে না। তাই এক রাতের আধারেই তার হাত ধরে পালিয়ে গেল। অবশ্য পালিয়ে গিয়ে আফসোস কখনো হয়নি। টাকা পয়সার কমতি থাকলেও নাজিমের ভালোবাসার কমতি কখনো ছিল না। অদৃশ্য এক মায়ার চাদরে আগলে রেখেছিল। কি যে ভাগ্যবতী মনে হতো তখন নিজেকে। নাজিমের ব্যবসা ভাগ্য ভালো ছিল। কয়েক বছরেই বাজিমাত। সবাই বলে অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আসলে কথাটা সত্য না। অর্থ ঘরে আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তারটাও যে কখন পালিয়ে গিয়েছিল সে বুঝতেই পারেনি। নিশাত রান্না করতে করতেই মায়ের দিকে তাকালো। তার মা এক ধ্যানে তার দিকেই তাকিয়ে আছে। পুরো সংসারের কাজ এক হাতে করে। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। মামি শুধু মামা যতক্ষণ বাড়িতে ততক্ষণই তিনি খুব ব্যস্ত থাকেন। ঝাড়ু দেওয়া ঘরই দেখা গেল ঝাড়ু দিচ্ছেন। গুছানো আলমারির কাপড় সব নামিয়ে গুছাচ্ছেন।
সারা দিন রান্না ঘরে পা না দিলেও মামা আসার আগে ঠিক বসে থাকেন। এমন ভাব দেখান দুনিয়ার কাজ করে ফেলেছেন। এসব দেখা যায়, বুঝা যায়, তবে পরের বাড়িতে থেকে কখনো কিছু বলা যায় না। নিশাত অবশ্য কাউকেই কিছু বলে না। এই যে তার মা ক্লান্ত শরীরে চুপচাপ বসে আছে, এখনো কিছু বলল না, কেননা সে ভালো করেই জানে মা তাকে দেখছে না। জীবনের হিসেব নিকেশ করে, অথচ হিসেবটা করা দরকার ছিল আরো অনেক আগে। সময় ফুরুলে হিসেবে কুলোয় না। সে আবার ফিরে ডালে ফোড়ন দিল, মাছটা ভালো করে ধুয়ে নিল। পাঙাশ মাছ গরম পানিতে ভালো করে না ধুলে গন্ধটা নাকে লাগে। সে ধুয়ে মশলা মাখল আপন মনে। মায়ের হিসেব নিকেশ নিয়ে তাকে তেমন বিচলিত মনে হলো না। অবশ্য হয়েই বা লাভ কি? মানুষের কাছ থেকে সব বিচ্ছিন্ন করা যায়, তবে তাদের স্মৃতি না। ভালো হোক মন্দ সেটা ভার সারা জীবন বহন করতে হয়। সে মাছে মশলা মাখিয়ে জিরে খুঁজল, ভেজে গুঁড়ো করে রান্নার শেষে ছিটিয়ে দেবে। এ বাড়িতে কাজের সময় কিছুই পাওয়া যায় না। সে হাত ধুয়ে ওড়নার মুছতে মুছতে বেরুল। এ বাড়িতে রান্না হয় দুবার। এক সকালে, সকালেরটা খেয়ে যে যার মতো বেরিয়ে যায়। বাসায় থাকে শুধু মা আর মামি। তারা দুপুরের জন্য আলাদা কিছু করে না, যা থাকে তাই দিয়ে চালিয়ে দেন। আর করেন রাতে। রাতে বলতে একটু দেরিতেই, কেননা মামা দোকান বন্ধ করেন 11টার পরে। এসে তিনি গরম গরম খাবার খান। গরম খাবার না পেলে প্লেট, গ্লাস ছুঁড়ে মারেন। তাই রান্নার আয়োজন হয় 9টার পরে। শুধু রান্না না, এই বাড়িতে প্রতিটা সময়ের ঘন্টা চলে মামার মেজাজে। পান থেকে চুন খসলেই ধুম ধামাকা চলে। আর তার এই ধুম ধামাকা মামার নাম হলো মুঘল সম্রাট জালাল উদ্দিন আকবর। বাবা ছিলেন সুলতান, ছেলে মুঘল সম্রাট। নাম যত ভারী, মানুষ হিসেবে অবশ্য তিনি ছোট খাটো মানুষ। তবে বলে না ছোট মরিচের ঝাল বেশি। তার মামার জন্য কথাটা 100% সত্য। তিনি সব কথায় আগডুম বাগডুক করেন। বাজারে নামকরা বড় মুদি দোকান তার। বেচা কেনা কেমন নিশাত জানে না, তবে মামির হাই হুতাশের রেলগাড়ি চলতেই থাকে। মামা শুধু আগডুম বাগডুম করেন তা না, পুরুষ মানুষ হওয়ার যত গুণ সবই তিনি ধারণ করে বসে আছেন। তার উপরে একস্ট্রা গুণ হলো দুনিয়ার অলক্ষণের কাজবারের কুসংস্কার সব তিনি মানেন। সকালে বাসি ঘর থেকে বের হবেন না। মাকে তার আগে উঠে বাসি ঘর ঝাঁট দিয়ে হয়, চুলা জ্বালাতে হয়। একবার বের হলে দুনিয়া গায়েব হোক, পেছনে ফিরে তাকাবেন না। কোন কিছুতে বাধা পেলে তিনি ধরেই নেবেন এই কাজ জন্মের মতো শেষ। ভর সন্ধ্যা মানেন, ভর দুপুর মানেন। আরো কত কিছু যে আছে রে বাবা। লিস্ট করতে গেলে পৃথিবীর বুকের খাতা কলম শেষ, তবে লেখা শেষ হওয়ার নাম নেবে না। মামি মামাকে জমের মতো ভয় পায়। অবশ্য বলতে গেলে বাড়ির সবাই ভয় পায়। সেই ভয়ের মধ্যে নিশাত নিজেও আছে, তবে সবার চেয়ে একটু কম। কম বলেই মামা তাকে সব সময় দেখে অগ্নিদৃষ্টিতে। রান্নাঘর থেকে বের হয়ে নিশাত এগিয়ে সজল ভাইয়ের রুমে উকি দিল। সে কি এসেছে? আসলে যদি নিচে একটু পাঠানো যায়। অবশ্য আজকাল তার চেহারা দেখা যায় না বললেই চলে। বড় হলো একসাথে একই ছাদের নিচে, অথচ এখন লেজ বাঁচিয়ে চলে। উকি দিতেই পেছনে থেকে সজল হালকা করে মাথায় চাটি মারল। সে মাত্রই এসেছে, এসে দেখে এই রমণী দরজায় উকি দিচ্ছে। এ অভ্যাসটা অবশ্য নিশাতের ছোটবেলার। সে কখনো সোজা রুমে আসবে না, আগে একটু করে উকি দেবেই, তারপর একটু হাসবে। এই হাসা শুধু ঠোঁট ছড়ানো পর্যন্তই সীমাবদ্ধ। এই মেয়ের চোখ কখনো হাসে না। নিশাত চোখ পাকিয়ে তাকালো। তাকাতেই সজল সাইড দিয়ে রুমে যেতে যেতে বলল, চুন্নি। নিশাত মুখ বাঁকিয়ে বলল, কোন দেশের রাজা তুমি? নিশাতের এত খারাপ দিনও আসেনি চুরি করতে তোমার রুমে আসবে। সজল খাটে বসল, তার দৃষ্টি নিচে। আজকাল কেন জানি নিশাতের দিকে তাকাতে পারে না। সে কিছু খোঁজার তাগিদে অন্য পাশে দৃষ্টি রেখেই বলল, তাহলে কেন এসেছিস? নিচ থেকে 50 টাকার জিরে এনে দাও। মাত্রই দোকান থেকে এলাম, ফোন দিসনি কেন? তখন জানতাম নাকি? কি ছাইয়ের কাজ কাম যে করিস তোরা? যা লাগে একেবারে লিস্ট করিস না কেন? আমাদের হলে ঠিক করতাম, আমাদের না তো তাই করি না। সজল ফিরে তাকালো, তাকাতেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো।
আজকাল নিশাতের দিকে তাকালেই তার এমন হয়। সে সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল। নিলেই বাকি। নিশাত নিয়ে ঘেমে একাকার। মুখ লাল হয়ে আছে। কোকড়ানো চুল কপালের এপাশ ওপাশ দিয়ে স্বর্ণলতার মতো ঝুলে আছে। তাকে দেখতে লাগছে একেবারে পুতুলের মতো। চোখ ফেরালেই কি চোখ থেকে সরানো যায়? সে সাথে সাথেই উঠে দাঁড়ালো। এই এক কারণেই বেশিরভাগ সময় সে বাড়িতেই থাকে না। নিশাতের সাইড কেটে সে আবার বেরিয়ে গেল। নিশাত সেই বেরিয়ে যাওয়া দেখল। দেখতে দেখতেই ওড়নার কোনা দিয়ে নাক, মুখ মুছল। সন্ধ্যার পর থেকে ছাদের গরম নামে। ঘরে টেকা যায় না। মুছতে মুছতেই চেঁচিয়ে বলল, যাচ্ছ যখন এক হালি লেবু আর 10 টাকার ধনেপাতাও নিয়ে আইসো। সজল সিঁড়ি দিয়ে নামতে নামতেই নিশাতের লেবু আর ধনেপাতার খবর শুনল। শুনে হেসে ফেলল। সারা জীবন শুনে এলো মেয়েরা চোখ দেখলেই বুঝে কোন ছেলে তাকে কোন নজরে দেখে। অথচ এই মেয়ে দুনিয়ার সব বোঝে কিন্তু কারো নজর বুঝে না। নাকি বুঝতে চায় না? সুরবনা ভিলায় ওয়াহিদ এলো আজ 2 দিন পরে। মায়ের উপরে অভিমান করেই আসেনি। স্নেহ, ভালোবাসাকে কখনো শেকল হিসেবে ব্যবহার করতে নেই। ব্যবহার করলেই ছিঁড়ে ফেলার একটা প্রবণতা আসে। আর তার মায়ের সব ভালো গুণের মধ্যে একটা খারাপ দিক হলো, তিনি সবকিছু নিজের মতো চান। প্রথমে বলবেন, তারপর রাগ দেখাবেন, তারপর বাধ্য করবেন। যে কোন উপায়ে। বাবা কখনো মায়ের উপরে কিছু বলেনি, ওয়াহিদও বলে না। বাবা মারা যাওয়ার পরে আরও না। একজন তো চলেই গেছে, মা চলে গেলে বাঁচবে কি নিয়ে? এটা মা জানে, জেনেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ভালোবাসাকে কখনো হাতিয়ার বানাতে নেই। হাতিয়ার, হাতিয়ারই হয়। সেটা ভালোবাসার তৈরি হোক আর লোহার। ছিন্ন ভিন্ন করবেই। তাই আজও আসার কোন ইচ্ছে ছিল না। নিতু ফোন করে ফোনের ভেতরেই ঝাঁপিয়ে পড়ে বলল, মায়ের যদি কিছু হয়, তোমার ভাব আমি ছুটিয়ে ফেলবো বলে দিলাম ভাইয়া। মায়ের প্রেশারের সমস্যা আছে। হঠাৎ করেই অবস্থা খুব খারাপ হয়। নিশ্চয়ই এই 2 দিন কোন ওষুধ নেয়নি। মায়ের উপরে যত অভিমানী থাক, অসুস্থতার কথা শুনে কোন সন্তানের পক্ষেই বসে থাকা সম্ভব না। আর ওয়াহিদের পক্ষে তো আরও না। সে এগিয়ে মায়ের পাশে বসল। সেই দিন তার মায়ের মতোই আলতো করে, সেও তার মায়ের মাথায় হাত রাখল। সুরবনা ছেলেকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছেলে অভিমান করে সেই দিন মাথা থেকে হাত সরিয়ে দিলেও, সে হাত টেনে বুকে নিল। মেয়েরা বড় হতে হতে ঘরকুনো হয়। ছেলেরা যায় বাহিরে। সেই বাহির থেকে ফেরাতে সুতোর প্রয়োজন হয়। অনেক আগে ভুল করে ভুল সুতোয় তারা ছেলেকে বেঁধেছিল। এখন না পারছে কাটতে, না পারছে সইতে। এমন এক ভুল সুতোয় ফেঁসে গিয়েছিল তার ছোট বোন। তার কাছেই তো বড় হয়েছে। সন্তানের মতো আগলে রাখতেন, সব আবদার মুখে আসার আগেই পূরণ করতেন। ছোট্ট একটা ভুল। সেই ভুলে তার আদরের বোন আজ অন্য জগতে। আর যার জন্য আজ আদরের বোন অন্য জগতে, তার মেয়েকে কিভাবে সে ছেলের বউ হিসেবে মেনে নেবে? অনেক দিন পর সুরবনা হেরে গেলেন। মমতার কাছে হারলেন। সন্তান হারানোর চেয়ে হেরে যাওয়া ভালো। তবে এই হারার মধ্যেও জিত আছে। কেননা নিজে থেকে হারিয়ে যাওয়া মানুষ কখনো খুঁজে পাওয়া যায় না। নিশাত তার আরামের চাকরির আরামের অফিসে এসে পৌঁছালো 10:30টার ওপরে। ঠান্ডা লাগবে কি না কে জানে। মাথা ভার হয়ে আছে, নাক গলা চেপে আসছে। সে 1 কাপ আদা চা বলে নিজের জায়গায় বসল। বসলেও অবশ্য আজকে শান্তি নেই। হাতের কাজ জানা দরিদ্র মহিলাদের জন্য 10টা সেলাই মেশিন পাস হয়েছে। মেশিন 10টা, মহিলা এসে হাজির হয়েছে দুনিয়ার। এমনিতেই ছোট্ট অফিস, তার মধ্যে এমন হইচিয়ে নিশাতের মাথা ধরে যাচ্ছে। তবুও ভাগ্য ভালো, হাসিব ভাই সামলাচ্ছে। তার দ্বারা আজ এসব হতোই না। সে গা এলিয়ে বসতেই ফোন বাজল। আননোন নাম্বার। আজকেও অবাক হলো না। না, সেই নাম্বার থেকে আর কল আসেনি। অবশ্য আসার রাস্তা সে রাখেইনি। বাসায় ফিরেই আগে ব্লক। এসব অতি ভদ্র ছেলেদের ভালো করেই জানা আছে তার। মেয়েদের কণ্ঠ শুনলেই ইচ্ছে করে বানিয়ে বানিয়ে অন্য নাম বলবে। 1 কথায়, 2 কথায় কথার মালা গাঁথবে। তারপরই তো শুরু হয় রেলগাড়ির ঝকঝকা ঝক, ঝকঝকা ঝক। সে বাবা এসব ঝকঝকা ঝকে নেই। আগেই সব রাস্তা ক্লোজ। পুরোপুরি ক্লোজ। তাই আগের মতোই অতি ভদ্র সত্তাকে জাগিয়ে সুন্দরভাবে রিসিভ করল।
কাজের ফোনও তো হতে পারে। কিন্তু তাকে হতাশ করে সেই আগের কণ্ঠই তার চেয়েও গলে গিয়ে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম। নিশাত বড় একটা শ্বাস ফেলল। শ্বাস ফেলে বলল, ওয়া আলাইকুমুস সালাম জনাব। আমি সাদিয়া বলছি না। এটা রং নাম্বার বলেই ফট করে আজকেও কাটল। আসিফ অসহায় ভাবে ওয়াহিদের দিকে তাকালো। আজকে অবশ্য সে ল্যাপটপে ডুবে নেই। সে অফিসের চেয়ারে গা এলিয়ে বসে আসে। দৃষ্টি আসিফের উপরেই। আসিফ বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। ছেলেটার সাথে তো খাপে খাপেই সব মিলছে। ফোন করতেই ধরল। কথাও বলল সুন্দর করে। স্যারের কথাও জিজ্ঞেস করল। তবে এর বেলায় এমন গড়বড় হচ্ছে কেন? বারবার থানায় গিয়ে ঘুরে ফিরে এই নাম্বারই আনছে। আবার যেই ঠিকানা দিয়েছে সেখানে কোন বাড়িই নেই। আবার তার নাম্বার করে রেখেছে ব্লক। বাধ্য হয়েই সব বলল স্যারকে। তার স্যারও কম কি? নাছোড়বান্দা শেষ সীমানা। নিজের মোবাইল দিয়ে বলল, এটাই থেকে করো। করলও তাই। এখন দেখো জ্বালা। ওয়াহিদ ঝট করে উঠল। উঠে মোবাইল এগিয়ে নিজেই কল দিল। নিশাত এবার মহা বিরক্ত হল। কাজের সময় অযথা ঝামেলা। বলছে না, তবুও এক রেকর্ড বাজাচ্ছে। কোথাকার কোন সাদিয়া, পাদিয়া। সে বিরক্ত হল। বিরক্ত হয়েই ফোন রিসিভ করে প্রায় ঝেড়ে বলল, হ্যালো। হ্যালো। নিশাত থামকালো। সে ভেবেছিল আগের লোকই। সে কান থেকে মোবাইল নামিয়ে নাম্বার দেখল। নাম্বার তো আগেরই দেখাচ্ছে। নাকি ভুল হলো কোথাও? কেমন ভারী ভয়ঙ্কর কণ্ঠ। এই কণ্ঠে যদি কাউকে একবার ধমক দেয়, বাপরে, এক ধমকেই কাজ কাম খালাস। সে সাথে সাথেই গলে গেল। নরম কণ্ঠে বলল, সরি। কে বলছেন? সাদিয়াকে দেওয়া যাবে? নিশাতের ইচ্ছে করল দেয়ালে নিজের মাথা নিজেরই ঠুকতে। আল্লাহ! তার ধারণা ছিল তার ভেতরে অসীম ধৈর্য। তবে আজ বুঝল, ধৈর্য অসীম হোক আর সসীম, দুনিয়ার প্যারার কাছে কিছুই কুলোয় না। সে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ রে ভাই, আমিই সাদিয়া। বলেন কি দরকার? ওয়াহিদ এক সেকেন্ডের জন্য থমকালো। সেই দিন এক্সিডেন্টের পরে তার তেমন কিছু মনে নেই। তবে আবছায়া একটা মুখ। অন্য কোন মুখ হলে সমস্যা ছিল না। দেখেছে। সে জানে এটা তার ভ্রম। যে মেয়ে তাকে হসপিটালে এনেছে সে পূর্ণবয়স্কা নারী। আর সে দেখেছে সেই 10 বছরের ছোট্ট একটা মুখ। এই মুখ তার মাথায় সেট করা। তাই এমন অবস্থায় হয়তো ভ্রম তৈরি হয়েছে। তবুও কেন জানি তার মনে অন্য রকম একটা অস্বস্তি হচ্ছে। এটা শেষ করা দরকার। আর শেষ করার জন্য হলেও এই মেয়েটাকে একবার দেখা দরকার। সে নিজেকে সামলে বলল, কিছুক্ষণ আগে তো অন্য কথা বললেন। আর বলা বলি রে ভাই। অভাবের সংসার, মাতাল স্বামী। এর মধ্যে কি আর মাথা ঠিক থাকে? আপনি বলেন, আপনার বিবেচনায় কি বলে? আপনি বিবাহিত? বিবাহিত না হলে স্বামী পাবো কোথায়? ভাড়া আনবো এমন কোন দোকানও তো নেই। পুলিশ তো অন্য কিছু বলল। ম্যারিড, কিসে নাকি জব করেন। পুলিশের কথা শুনে নিশাত আবার থমকালো। ব্যাপার ট্যাপার কি? পুলিশ আসলো কোথা থেকে? নিশ্চয়ই কোন ঘাপলা আছে। সে সাথে সাথেই সোজা হয়ে বসল। অতি বিনয়ের সাথে বলল, কিসের পুলিশ? আপনাদের পুলিশ স্টেশনের। নিশাতের ভ্রু কুঁচকালো। তাদের থানা পুলিশের সাথে তার কাজ কি? কোথাকার কোন সাদিয়া পাদিয়া? কোন আকাম কুকাম করে রেখেছে কে জানে? এখন নিজের ঘাড়ে টেনে আনছে। সে সাথে সাথেই বলল, দেখুন ভাইয়া, আমি ফাজলামি করছিলাম। আমি কোন সাদিয়া না। এটা রং নাম্বার। এতবার ফোন দিচ্ছিলেন তাই এইটুকু করলাম। কিছু মনে করবেন না। সরি। বলেই আবারও নিশাত ফট কল কাটতে গেল। ওয়াহিদ সাথে সাথেই বলল, ওয়েট। নিশাত সাথে সাথেই থামল। ধুর, দেখতো কোন ঝামেলায় পড়ল। পুলিশ স্টেশন থেকে এই নাম্বার দিয়েই বলা হয় এটা মিস সাদিয়ার নাম্বার। তারা সাথে সাথেই চেক করেছে। তো মিস হোয়াট? এনিওয়ে বাই চান্স আপনি এই মোবাইল চুরি করেননি তো? তাই হয়তো এমন তালবাহানা করছেন। নিশাত হাল ছাড়ল। ছেড়ে বলল, ভাই মাফ করেন। আমি তো ভালোই, আমার পুরো গোষ্ঠীতে কোন সাদিয়া নেই। আর এই নাম্বার আমি গত 5-6 বছরের উপরে চালাচ্ছি। পারলে খোঁজ খবর নিন গিয়ে। তাহলে স্বীকার করছেন না কেন? কি স্বীকার করব? আপনি সাদিয়া।
পুলিশকে এই নাম্বার আপনিই দিয়েছেন। নিশাত বিরক্ত আর ভেতরে চাপতে পারল না। কত চাপবে? সব কিছুরই তো একটা লিমিট আছে নাকি? সে বিরক্ত মাখা কণ্ঠেই বলল, আমি দিয়েছি? কবে দিয়েছি? আমার নাম্বার তোর শীতের দিনের কম্বল মনে ফাজিলের ফাজিল। যে নিজে গিয়ে বিলিয়ে আসব। তোর কোন পুলিশ বাপে বলেছে বল? ওয়াহিদের রাগ হওয়ার কথা। কেউ তাকে তুই তোকারি করছে। তবুও কেন জানি হাসি পেয়ে গেল। সে হাসি চেপে বলল, সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে দুজন মানুষ আমাকে হসপিটালে নিয়ে আসেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনি কি তাদের মধ্যে থেকে একজন? নিশাতের তো আজ ঝটকার উপরে ঝটকা খাওয়ার দিন। ওরে বাবা, এই কাহিনী তাহলে। সেদিন রাত্রে পুলিশ তাদের নাম, ফোন নাম্বার, ঠিকানা সব রেখেছিল। আইডি কার্ডও চেয়েছিল। আইডি কার্ড সব সময় তার ব্যাগেই থাকে। তবুও বলেছে, সাথে নেই। নাম ঠিকানা বলেছে এলোমেলো। কি দরকার অযথা ঝামেলার? সে ভালোই করেই জানে রোগীর জ্ঞান ফিরলেই তাদের আর প্রয়োজন পড়বে না। তাই দেখতে আসছে কে? কিন্তু নাম্বারটা বানিয়ে বলতে পারেনি। শয়তান পুলিশ ব্যাটা মোবাইলে কল দিয়ে এমন ভাবে সন্দেহের চোখে তাকাচ্ছিল যেন আমরা খুন করে হসপিটালে নিয়ে এসেছি। আচ্ছা তাহলে এই ব্যাপার। নাম কি সাদিয়া বলেছিল নাকি? কি জানি, তখন মাথায় যেটা ছিল সেটাই বলেছে। সে নড়ে চড়ে বসে অতি ভদ্রভাবে বলল, আচ্ছা, এই কাহিনী তাহলে। আপনার কি মনে পড়েছে? জি ভাই সাহেব, পড়েছে। সত্যিই পড়েছে? নাকি আগের মতো দুষ্টুমি করছেন? না রে ভাই, এবার করছি না। আপনার খবর কি? যে রক্ত গিয়েছে রে ভাই। আমার এক জামা শেষ। ধুতে গিয়ে দেখি আনারের দানার মতো রস বের হচ্ছে। ওয়াহিদ এবারও নিজেকে সামলালো। আসিফ তার দিকে হা করে তাকিয়ে আছে। হাসলে প্রেস্টিজ থাকবে না। এই মেয়ের মাথার স্ক্রু যে ঢিলা তাতে কোন সন্দেহ নেই। সে নিজেকে সামলে বলল, আপনি ভালো আছেন? জি ভালো। আপনাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আপনার কি একদিন একটু সময় হবে? না না, সেরকম কিছুর দরকার নেই। তাছাড়া ধন্যবাদ আমার সাথে যে লোক ছিল তার প্রাপ্য। আপনি বরং তার সাথে যোগাযোগ করুন। আমি শুধু সাথে ছিলাম। তার সাথে যোগাযোগ করা হয়েছে। তিনিও আসবেন। আপনার কি একটু সময় হবে? প্লিজ। এসবের প্রয়োজন নেই। তবে এত কষ্ট করে নাম্বার খুঁজে বের করে কৃতজ্ঞতা থেকে ফোন দিয়েছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকাল বিপদ ফুরলে কজন আর মনে রাখে। যাই হোক, এর পরে গাড়ি চালালে রাস্তাকে বাপের রাস্তা মনে না করার অনুরোধ। আমাদের মতো সাধারণ মানুষরাও তো চলাচল করে। তাই ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। বলেই নিশাত আস্তে করে ফোন কেটে দিল। জীবন বাঁচালেও আজকাল কত প্যারা। ধুর। ভদ্রভাবে কথা বলতে বলতে চাপা ব্যথা হয়ে গেছে। সে তার আদা চা এগিয়ে নিল। ঠান্ডা বরফ হয়ে গেছে। ধুর। ধুর। সকালটাই খারাপ। দরজায় নক পড়তেই ওয়াহিদ ফিরে তাকালো। সে দাঁড়িয়েছিল ব্যালকনিতে। হাতে কফি মগ। কফির বাজে একটা অভ্যাস আছে তার। কফির মগটা সাইডে রেখে এগিয়ে এলো। বাজে রাত 9টা। কিছু সময় হলো সে বাসায় ফিরেছে। ফিরতেই দেখল ড্রয়িং রুম তাদের রিলেটিভে ভরে আছে। এসব নতুন না। তাদের গোষ্ঠীতে মাপির বাবার মতো। এরকম অবশ্য একজন সব গোষ্ঠীতেই থাকে, যার ব্যাংক ব্যালেন্স থাকে সবার চেয়ে বেশি। তিনি সব পাতিহাসের মধ্যে চলাফেরা করেন রাজহাঁসের মতো। যে কোন অকেশনে সবার আগে তাকে জানাতে হয় যে কোন কাজে তার সাথে পরামর্শ করতে হয়। আর সেই একজন যদি অসুস্থ হয়, দল বেঁধে দেখতে আসবে, এটাই স্বাভাবিক। সে এগিয়ে গিয়ে দরজা খুলল। এমন না দরজা লক। তার রুমে কারো আনাগোনা সে একদম পছন্দ করে না। রেগুলার ক্লিনিং করা হয় সে যখন বাইরে থাকে। এটা এই বাড়ির প্রত্যেকটা মানুষই জানে। শুধু মায়ের জন্য ভিন্ন, তবে নিতুর জন্য আরও কড়া নিয়ম। তার অ্যাবসেন্টও প্রবেশ একদম নিষেধ। সে অবশ্য নিষেধ শোনার মেয়ে না। প্রায়ই আসবে, ইচ্ছে করে এটা ওটা এলোমেলো করবে। ওয়াহিদ কড়া চোখে তাকালে বলবে, হয়তো নিনিত গিয়েছে। এখন ওর সাথেও এমন করবে তুমি? মামার রুমে যাওয়ারও কি ওর হক নেই? দুনিয়ায় মামা ভাগ্নের কত সুন্দর সুন্দর গল্প আছে। লোকে বলে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে।
আর আমার ছেলের এমন ভাগ্য মামার ধারের কাছে ঘেঁষতেই পারে না। ঘেঁষতে পারে না, কথাটা একদম সত্য না। এই পুরো বাড়িতে ওয়াহিদের সবচেয়ে পছন্দের মানুষটা হলো নিনিত। বয়স 5। একেবারে শান্ত, কোমল, ভদ্র একটা ছেলে। এই রুমে আসা যাওয়ার তার কোন নিষেধাজ্ঞা নেই। এই রুমে আসলে কোন বিরক্ত করবে না। মামার পাশ ঘেঁষে চুপটি করে বসে থাকবে। ওয়াহিদের তো মাঝে মাঝে মনে হয় তার বাবা ফিরে এসেছে। তার বাবাও ছিল এমন। একেবারে শান্ত, কোমল, নরম মনের মানুষ। ওয়াহিদ দরজা খুলে দেখল লামিয়া দাঁড়িয়ে আছে। লামিয়া তার মায়ের চাচাতো বোনের মেয়ে। অনেকটা সময় সে এই বাড়িতেই ছিল। ভার্সিটিতে ভর্তির জন্য এসেছিল। হোস্টেলে না যাওয়া অবধি এখানেই ছিল। বর্তমানে সে পড়ছে 3rd ইয়ারে। মা, নিতুর সাথে খুব ভাব। হোস্টেলে থাকলেও যখন তখন এই বাড়িতে তার আনাগোনা চলে। লামিয়া তাকে দেখে হেসে বলল, শুনলাম মা, ছেলে একসাথে অসুস্থ হয়ে বসে আছেন। ওয়াহিদের গায়ে এখন সাদা সিম্পল টি শার্ট, কালো ট্রাউজার। ট্রাউজারের পকেটে 2 হাত পুরে সোজা দাঁড়ালো। ওয়াহিদ হাতে গণা কয়েকজন মানুষ ছাড়া কারো সাথেই ফর্মালিটিজের বাইরে কথা বলে না। আজও বলল না। সে হালকা হেসে বলল, কেমন আছো? লামিয়ার মুখটা একটু নিভল। এমন না সে গায়ে পড়া, বা তার জন্য ছেলের অভাব আছে। তবে কিছু কিছু মানুষের ব্যক্তিত্ব যে কোন মানুষকেই খুব আকর্ষণ করে। ওয়াহিদেরটাও তেমন। আর এই যে কথা বলার সময় অ্যাডামস অ্যাপলের উঠানামা দেখলেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অবশ্য তার এই অনুভূতি কখনো প্রকাশ করার চেষ্টা করত না। তবে খালামণিই চাচ্ছে তাদের মধ্যে চেনা জানা হোক। তার বাবা মায়েরও খুব ইচ্ছে। তাই তো ঘুরে ফিরে আসতে হয়। আসতেই খালামণি ঠেলে পাঠায় ছেলের খোঁজ খবর নিতে। অথচ ছেলেকে দেখো, পাহাড়ের মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে। রুম তো না যেন গুপ্তধনের দরজা। ভেতরে গেলেই কিছু যেন চুরি করে নিয়ে আসবে। অবশ্য তার খুব ইচ্ছে এই রুমে যাওয়ার। 2nd ফ্লোরের প্রায় অনেকটা অংশ নিয়ে এই রুম। অবশ্য নিতুর আপুর মুখে শুনেছে খুবই সিম্পল ইন্টেরিয়র। জাঁকজমকপূর্ণ কোন কিছুই নাকি এই মহাশয়ের পছন্দ নয়। সে নিজেকে সামলে বলল, ভালো। কখন এসেছ? এই তো এক্ষুনি। আপনার কি অবস্থা? ভালো। লামিয়া ভালো করেই জানে ওয়াহিদ কখনো তাকে ভেতরে যেতে বা বসতে বলবে না। তবে চলেও যাবে না। যা জিজ্ঞেস করবে অতি ভদ্র সুন্দরভাবেই উত্তর দেবে। তাই নিজে থেকেই বলল, সবাই নিচে গল্প করছে, আসুনা বসি। তোমরা গল্প করো। আমি টায়ার্ড। সবার সাথে বসলে ভালো লাগবে। আসুনা প্লিজ। আমি এমনিতেই ঠিক আছি। লামিয়া আর কি বলবে ভেবে পেল না। সে এমনিতে খুব চটপটে, তবে এই মহাশয়ের সামনে এলেই কথা খুঁজে পায় না, গলা শুকিয়ে আসে। তবুও ঠোঁট ভিজিয়ে বলল, ঠিক আছেন আপনি? মানে কোন সমস্যা? এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। ওয়াহিদ আগের মতোই বলল, আমি ঠিক আছি। লামিয়া জোরপূর্বক একটু হাসল। হেসে বলল, আচ্ছা তাহলে আজ আসি। ভালো থাকবেন। ওয়াহিদের বিপরীতে একটা শব্দও বলল না। তবে হালকা একটু হাসল। এই হাসির অর্থ লামিয়া কি ধরবে বুঝতে পারল না। সে মুখ ফুলিয়েই চলে এলো। সুরবনা আড়াল থেকে সবই দেখলেন। দেখে দীর্ঘশ্বাস ফেলল। নিতু বিরক্ত মুখে বলল, এমনিতে তো খুব কথার খই ফুটে। ভাইয়ার সামনে গেলেই ঠুস। আরে বাবা, পুরুষ মানুষ। একটু রং ঢং কর। গলে গলে পড়। তা না, দেখে মনে হয় ভয় জমে যাচ্ছে। ভাইয়া বাঘ না ভাল্লুক যে খেয়ে ফেলবে। এই রকম জমাজমি ভাব দেখলে তো তার নিজেরই বিরক্তি লাগে। ভাইয়া যে ধৈর্য ধরে সহ্য করে এই তো কত। নেকুঢেকু যত্ত সব। সুরবনা রাগী চোখে নিতুর দিকে তাকালো। নিতু রাগের ধার ধরলে তো। সে যেতে যেতেই বলল, এই জীবনে ছেলের বউ দেখার স্বাদ ভুলে যাও। ছেলে তোমার একা একাই মহাসুখী। তো নিজে নাকে তেল দিয়ে আরামছে ঘুমাও। অযথা শুধু শুধু ঘুম হারাম করে বিপি হাই করা। সাবা প্রায় নেচে নেচে এলো ছাদে। একা আসেনি, লুকিয়ে সাথে নিয়ে এসেছে নিশাত আপার মোবাইল। নিশাত আপা আছে রান্নাঘরে ফুপুর সাথে। বাসায় যতক্ষণ থাকে ফুপুর অর্ধেক কাজ নিশাত আপাই করে। আর এরকম সুযোগ পেলেই সে টুপ করে যে কারো মোবাইলই হাতিয়ে নেয়।
নিয়ে গেম খেলে, সাথে মাঝে মাঝে একটু এদিক ওদিক উকি ঝুঁকিও মারে। এই বাড়ির প্রত্যেকটা মানুষের মোবাইলের পাসওয়ার্ড তার জানা। নিশাত আপা বাদে এটা কেউ জানে না। আপা জানে, তবুও তার মোবাইলের পাসওয়ার্ড সবচেয়ে সহজ। এই কোণা থেকে ওই কোণা পর্যন্ত শুধু লম্বা একটা টান, ব্যাস কাম খতম। এই পাসওয়ার্ড মোবাইল কিনেছে পর থেকে চলছে। চলছে তো চলছে। মোবাইল শেষ হওয়ার আগ পর্যন্ত মনে হয় না বদলাবে। তখনই মোবাইল বেজে উঠল। সে তড়িঘড়ি করে কেটে দিল। মোবাইল এখনো সাইলেন্ট করেনি। তাদের বাড়ির দুপাশেই অন্য বাড়ির প্রায় লাগোয়া ছাদ। এক ছাদ থেকেই অন্য ছাদে সহজেই টপকানো যায়। রাতের বেলা কেউ থাকলে বোঝার উপায়ও তো নেই। বাবার কানে যদি একবার যায়, থেবড়ানো হাতের একটা থাপ্পড়ও মাটিতে পড়বে না। সে ফোন কেটেই তাড়াতাড়ি করে সাইলেন্ট করল। করতেই আবার বাজল। অচেনা নাম্বার। ধরবে? অবশ্য ধরলেও সমস্যা নেই। নিশাত আপা তরল পদার্থ মানুষ। এক এক সময় এক এক মুডে থাকে। কোন ডান বাম ছাট কাট নেই। মেজাজ ভালো থাকলে শুধু হাই তুলে বলবে, যা ভাগ, আর খারাপ থাকলে 100 বার কানে ধরে উঠাবসা করা থেকে শুরু করে লাথি পর্যন্তও দিতে পারে। তার দ্বারা সবই সম্ভব। রোবটের মতো হেসে হেসে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুনিয়ার কাজকর্ম সে করে ফেলতে পারে। আপার দ্বারা সব সম্ভব হলেও তার দ্বারা তো আর সম্ভব হয় না। সে চিকনা চাকনা ফড়িং টাইপ মানুষ। কানে ধরা তার জন্য কোন ব্যাপার না। তবে লাথি হহুত ভারী পড়ে। তাই ধরবে কি না একটু ভাবল। তারপর রিসিভ করেই ফেলল। হাতে মোবাইল থাকলে হাত নিস্পিস করে। না ধরে উপায় আছে? ধরেই মিষ্টি সুরে বলল, হ্যালো। আসিফ আছে হহুত প্যারায়। এই দুদিন সাদিয়াকে খুঁজতে খুঁজতে হয়রান। এখন আবার তার ঠিকানা চাই। আরে বাবা, যেই মেয়ে সামান্য নাম বলতে গিয়ে দুনিয়া ঘুরিয়ে ফেলেছে, সে বলবে আবার ঠিকানা? তার তো ভাই মাথা ঘুরছে। এই মেয়ের জন্যই আজকে নতুন সিম কিনেছে। আগেরটা তো করে রেখেছে ব্লক। বারবার তো আর স্যারেরটা নেওয়া যায় না। তাই এই ব্যবস্থা। আর এই এত ব্যবস্থার টেনশনে বেচারা আসিফ কণ্ঠ ধরতেই পারল না। তাই নিজের স্বভাব মতো অতি অতি ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম। চিনতে পেরেছেন? ওই যে আমার স্যারের সাথে কথা বললেন। সাবা ঠোঁট টিপে হাসল। হেসে বলল, ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। আপনি ভালো আছেন ম্যাডাম? জি ভালো। ম্যাডাম, একটা রিকোয়েস্ট ছিল। কিসের রিকোয়েস্ট? আপনি তো দেখা করার জন্য রাজি হলেন না। আমরা আপনার ইচ্ছাকে খুবই সম্মান করি। তবে স্যার খুবই কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা থেকেই সামান্য কিছু গিফট পাঠাতে চাই, যদি অনুমতি দিতেন। কিসের গিফট? আসিফ অবাক হল। এত সহজে গলবে সে তো ভাবেইনি। কয়েকদিন ধরে যে যে রং দেখাচ্ছে রে ভাই। গিরিগিটি ও ফেল খেয়ে যাবে। সে নিজের অবাক সামলে বলল, এই তো সামান্য কিছু। আসিফ কথা শেষ করতে পারল না। তার আগেই সাবা বলল, আপনার কৃতজ্ঞতা আপনার কাছেই রাখেন। আমাদের এই সামান্য গিফটের প্রয়োজন নেই। আসিফ ঘাবড়ে গেল। সামান্য বলায় আবার রাগ করল নাকি? সে সাথে সাথেই বলল, ম্যাডাম প্লিজ। সামান্য ভদ্রতার খাতিরে বলা হয়েছে। আপনার কি কোন বিশেষ চয়েজ আছে? মানে গিফট যেহেতু টাকা দিয়ে কিনব, পছন্দ মতো হওয়াই ভালো। টাকাটা কাজে আসে। দেখা গেল আমাদের মতো আমরা দিলাম, আপনার পছন্দই হলো না। আপনি ফেলে রাখলেন। টাকাটা নষ্ট হলো তাই না? তাই দয়া করে যদি বলতেন। তা না হয় বললাম। তবে আপনাদের বাজেট কত? সেটা নিয়ে ভাববেন না ম্যাডাম। আপনি বলুন। সাথে ঠিকানা ক্লিয়ার করে বললে আমাদের খুব সুবিধা হতো। মানে পাঠাতে গিফট? সাবা হাসল। আহারে, গিফট দেওয়ার কত গরজ। আজকে তো ডুবে যাবিরে বাবা। জীবনে আর কাউকে সেধে গিফট পাঠাতে চাইবিই না। সে হেসেই বলল, আমি বরং ঠিকানার সাথে লিখে পাঠিয়ে দিই? অবশ্যই ম্যাডাম। কোন সমস্যা নেই। আপনি শুধু সেন্ড করুন। বাকি সব আমরা দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার রাখুন। আমি পাঠাচ্ছি। ধন্যবাদ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। সাবা হেসেই ফোন রাখল। অকাজ টকাজ করে তার দুনিয়ার খুশি খুশি লাগে, আজকে লাগছে। কেন জানি বেশি বেশিই লাগছে।
সে বেশি বেশি খুশি মনেই মেসেজ টাইপ করল, সাথে তাদের বাড়ির ঠিকানা। অবশ্যই ভালো করেই জানে এই গিফট কখনো আসবে না। গিফটের লিস্ট দেখেই তো ব্যাটা তবদা খেয়ে যাবে। হার্ট অ্যাটাকও করতে পারে। নিজে সেধে এসেছে, তার বাবা কোন দোষ নেই। সে মেসেজ সেন্ড করেই দরজার দিকে তাকালো। সজল ভাই ছাদে এসেছে। সাবা ফট করে মোবাইল লুকিয়ে ফেলল। সজল ভাই ছাদে আসার একটাই কারণ, সিগারেট খাওয়া। ছোট বাড়ি তাদের। ঢেকুর তুললেও এক রুম থেকে আরেক রুমে শোনা যায়। সিগারেট খাওয়া সেখানে বিপজ্জনক। তাই সেফ জায়গা হলো ছাদ। খেয়ে টেয়ে ধোয়াকে আরামসে হাওয়ায় মিশিয়ে দাও। বাবা আবার বয়সের ধারটার দেখেন না। যদি জানতে পারে দেবে সোজা এক চটকানা। অবশ্য সে ছাড়া এই খবর বাড়ির কেউই জানে না। শুধু এই কথা কেন, এই বাড়ির অনেক কথাই সে জানে যা অনেকেই জানে না। এ যে যেমন সজল ভাই নিশাত আপাকে পছন্দ করে। কেউ তার ব্যবহারে বুঝে না। তবে সাবা ঠিক জানে। সাবাও জানে নিশাত আপার বিয়ে হয়ে গেছে অনেক আগে, ছোট্টবেলায়। ফুপু এই বিয়ের কথা ভুলেও মনে করতে চায় না। আর নিশাত আপু, সে তো ভাই, সে দুনিয়ার কিছুই মনে করতে চায় না। আরামসে চাকরি করবে, আরামসে কয়টা খাবে, আরামে একটু শান্তির ঘুম দেবে। ব্যাস শান্তি। নিশাত শোয়ার প্রস্তুতি নিচ্ছিল। আজ শুক্রবার এলেই নিশাত দুনিয়া দাড়ি ফেলে দুপুরে একটু ভাত ঘুমের আয়োজন করে। আজও করছিল। তখনই ঝড় তুফান তুলে সাবা দৌড়ে এলো। ঝড় তুফান তুলুক আর যাই করুক নিশাতের সমস্যা নেই। তবে ঝড় তুফান তুলে আসতে গিয়ে সাবা হুমড়ি খেয়ে পড়ল। পরেও অবশ্য থামাথামি নেই। পাহাড় বেয়ে যেমন মানুষ উঠে, সেও হামাগুড়ি দিয়ে ঠিক সেইভাবে এগিয়ে খাট ধরে কোকাতে কোকাতে তার ঠিক সামনে উঠল। উঠে চোখ মুখ কুচকে কোন রকম বলল, আপু বিরাট এক কারবার হয়ে গেছে। নিশাত নির্বিকার চিত্তে তাকিয়ে তাকিয়ে এই মেয়ের কাণ্ডকারখানা দেখল। এই বাড়িতে থাকলে মনোরঞ্জনের জন্য টিভি দেখার প্রয়োজন নেই। সে সাবা আর বিরাট কারবার দুটোর একটা নিয়েও মাথা ঘামালো না। বিরাট করবার ঘটলে ঘটেছে। এখানে তার কি কাজ? তার এখন একমাত্র কাজ সে এখন 1 ঘন্টা ভাত ঘুম দেবে। ব্যাস। তাই বালিশে 2-3টা থাপ্পড় মেরে সাইজ করতে করতে বলল, তোর মা নয় ফুপুর কাছে যা। দুনিয়ায় সব বিরাট কারবার তারা একাই সামাল দিতে পারে। আমার এখানে কি? ফুপু তো তোমাকে ডাকতে পাঠালো। আর মা, সে তো বাসায় নেই। সকালেই নানা বাড়ি গেল। না থাকলে নেই। এখন যা তো। বিরক্ত করবি না। সাবা কাদো কাদো হয়ে বলল, আপু, যাবি নাকি গালের মধ্যে দেব একটা? সাবা ভোতা মুখে বেরিয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে বিরাট কারবার শোনাতে না পেরে তার বিরাট মন খারাপ হয়েছে। হয়েছে। সবার মন ভালো করার দায়িত্ব তার নাকি? তাও যদি কোন লাভ টাভ হতো। যেখানে লাভ নেই, সেখানে নিশাত নেই। বলেই সে জানালার পর্দা টানল। টেনে শুয়ে চোখ বন্ধ করবে তখনই তার মাদার তেরেসা এসে হাজির। এসে সেও খুব চিন্তিত হয়ে বলল, নিশাত কি করি বলতো? তোর মামা তো ফোন তুলছে না। এদিকে হেনা গেল বাপের বাড়ি। বিয়ের এত বছর হয়ে এলো তাও বাপের বাড়ি ছাড়তে পারে না। নিজে পড়ে আছো বাপের বাড়ি, আবার ভাইয়ের বউকে বলছো। আমি কি আর শোকে পড়ে আছি? এখন আবার সেই পুরনো কাসুন্দি ঘাটা শুরু করবে না তো? বলেই কাঁথা টেনে নিজেকে পুরো ঢেকে ফেলল। সে কাঁথার ভেতরে দম নিতে পারে না। তবুও ফেলল। সুলতানা কাঁথা টেনে সরালো। সরিয়ে বলল, আবার শুলি কেন? নিশাত এবার বিরক্ত হল। কি ঘোড়ার ডিম হয়েছে কে জানে। সবাই তাকে জ্বালিয়ে মারছে কেন? কে সে? সাধারণ একটা মেয়ে। খেয়ে দিয়ে শান্তিতে একটু ঘুম দিতে চাইছে। তাও দিতে সবাই নারাজ। কেন? সে বিরক্ত মাখা কণ্ঠে বলল, হয়েছেটা কি? বিরাট এক ট্রাক নিয়ে এক লোক এসেছে। ট্রাকের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি দুনিয়াদারির আর কিছু বাকি নেই। সব নিয়ে হাজির। নিশাত ভ্রু কুঁচকে বলল, কি নিয়ে হাজির? গরু, ছাগল। তাও আবার জোড়ায় জোড়ায়। অর্ধেক এলাকার মানুষে বাড়ি ভরে গেছে। কেন? তা আমি কিভাবে বলবো? চাচ্ছে তো তোকে। নিশাত অবাক হয়ে বলল, আমাকে? হ্যাঁ। তবে নামে গন্ডগোল করেছে। নাম বলছে সাদিয়া। তবে ঠিকানা একদম ঠিক। ফোন নাসারও তো বলল।
নিশাত হা হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তার হা করার মাঝেই সুলতানা চিন্তিত হয়ে বলল, তুই কিছু করিসনি তো নিশু? আমি কি করব? এই ছেলে এসব নিয়ে এসেছে কেন? কথা বলছেও কেমন গদগদ হয়ে। কি করেছিস তুই বল? ঘুষ টুস খাওয়া শুরু করিসনি তো আবার? তাও আবার গরু ছাগল? গরু ছাগল ঘুষ নেয়টাকে? নিশাত বিরক্ত হল। মায়ের কথার অবশ্য উত্তর করল না। তবে সাইড থেকে ওড়না নিয়ে গটগট করে বেরিয়ে এলো। এটা যে ওই অ্যাক্সিডেন্টের বাদর তাতে কোন সন্দেহ নেই। তবে গরু ছাগলের কাহিনী কি? বাইরে এসে নিশাত কোন অবাক হলো না। অবাক হলো না সেই সমাজ সেবককে দেখেও। কি যেন নাম বলেছিল, নিশাত মনেও করতে পারল না। তবে সে এগিয়ে যেতেই মহা সমাজসেবক বলল, জি ঠিকানা একদম ঠিক, মানুষও ঠিক, আমার সাথে ইনিই ছিল। আসিফ হাফ ছেড়ে এক গাল হাসল। যাক বাবা, কেন জানি এই মেয়ের উপর তার আর ভরসাই হয়নি। নাম নিয়ে যে খেল দেখালো, আবার গিফটের জন্য রাজি হলো ফট করেই। তার মধ্যে আজব এই লিস্ট। সে তো ধরেই নিয়েছিল কোন গড়বড় আছে। তাই তো এই ব্যবস্থা। সে এক গাল হেসেই বলল, দুঃখিত ম্যাডাম, দুদিন দেরি হয়ে গেল। গরু ছাগল কোন ব্যাপার না, তবে দুম্বার জন্য একটু দেরি হলো। এটা তো বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না। তবুও চিন্তা নেই, এমন কোন কাজ নেই আসিফ পারে না। দুম্বার ব্যবস্থাও হয়ে গেছে। তবে সমস্যা হয়েছে উট নিয়ে। এত কিছুর মাঝে উট জায়গা নেইনি ম্যাডাম। আপনি তো মনে হয় আর এখানে কিছু করবেন না। যদি দয়া করে সেই ঠিকানাটা বলতেন, ডাইরেক্ট সেখানেই পাঠিয়ে দিতাম। নিশাত গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার ছেঁড়া তেরেল্লা বলেটা কি? সে গোল গোল চোখ করেই বলল, এসব কি? কোন সব ম্যাডাম? নিশাত ট্রাকের দিকে ইশারা করল। আসিফ হেসে বলল, আপনিই তো লিস্ট পাঠালেন। সব কিছু আপনি জোড়ায় জোড়ায় চান। সত্য বলতে কি ম্যাডাম, লিস্ট দেখে তো আমার খাবি খাওয়ার জোগাড়। না, টাকা পয়সার জন্য না। তবে এমন গিফট তো আমি আমার ইহজীবনেও কিনিনি। গিফট? হ্যাঁ, আপনিই তো সেই দিন মেসেজ করে পাঠালেন। তবে আমি খাবি খেলেও আমার স্যার কিন্তু খাননি। তিনি লিস্টের দিকে এক নজর তাকিয়েই বলেছে, সব পাঠাও। একবার ভাবুন আমার স্যারের হৃদয় কত বড়। এখন আবার দেখুন তিনি নিজে এসেছেন আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আমি লিস্ট দিয়েছি? হ্যাঁ। কখন? এই তো দুদিন আগে। আমি কত রিকোয়েস্ট করার পরে রাজি হলেন। নিশাত বোঝার মতো মাথা নাড়ালো। নাড়াতে নাড়াতে বাড়ির দরজার দিকে তাকালো। সাবা কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। সে হাসল। তার এই রোবটিক হাসি দেখে সাবা উল্টো এক দৌড় দিল। কোকাতে কোকাতেই দিল। আজকে সে শেষ। এই পর্যন্ত কত কিছুই তো করেছে। কখনো তো এমন ডাইরেক্ট অ্যাকশন হয়নি। তাছাড়া এমন লিস্টের জিনিসও কেউ পাঠাতে পারে তার তো ধারণাও ছিল না। বলেছে অমনি নিয়ে এসে হাজির। দেখতো কাণ্ড। ভাগ্যিস বাঘ হরিণের কথা লিখেনি। এরা তো মনে হয় তাও নিয়ে হাজির হতো। নিশাত বড় একটা শ্বাস ফেলে বলল, আপনার স্যার কোথায়? জি ম্যাডাম, গাড়িতে। এখানে আসেনি, আপনাকে কষ্ট করে একটু মরে যেতে হবে। এত লোকজন দেখে গাড়ি এদিকে নিয়ে আসেনি। অসংখ্য ধন্যবাদ, আসেনি। এলাকায় নয়তো টেকা যেত না। চলুন, আপনাদের ধন্যবাদের ঝামেলা টামেলা আজই খতম করি। সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে চেপে আছেন। এই আপনাদের জন্যই না, জীবনে কারো আর উপকার করব না। কানে ধরলাম আমি। আর প্লিজ এই ট্রাক এক্ষুনি সরানোর ব্যবস্থা করুন। আসিফ আতকে উঠে বলল, কেন ম্যাডাম? পছন্দ হয়নি? গরু, মহিষ, কি আরেকটু বড় সাইজের চান? আমি এক্ষুনি ব্যবস্থা করছি। হাঁস, মুরগি কিন্তু জোড়ায় জোড়ায় আনিনি। এক হাঁচি করে এনেছি। দুটো দুটো কেনা যায় নাকি? তাছাড়া পালবেন না খাবেন? সেটাও ক্লিয়ার করেননি। তাই দেশি, ফার্ম দুটোই এনেছি। নিশাত উত্তর দিল না। এর হাদারামের সাথে কথা বলে লাভ নেই। সে এগুতে গিয়ে আবার সমাজ সেবকের দিকে তাকিয়ে বলল, ভাইয়ার নামটা যেন কি? কবির আপা। ও হ্যাঁ, কবির সাহেব। এরকম স্পেশাল ট্রাক আপনিও পেয়েছেন? জি না আপা, আমার চাকরি হয়েছে। সত্যি? জি আপা। স্যার খুবই ভালো মানুষ। আমাকে দেখেই জড়িয়ে ধরলেন।
এমন মানুষ আজকাল পাওয়া যায় না। উপকার করলে ধন্যবাদ দিয়ে দায় সারেন। তবে তিনি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। হাত বাড়ানোর জন্যও হাত দরকার। তার আছে, সে বাড়িয়েছে। এতে এত গলে যাওয়ার কিছু নেই। তবুও কনগ্রাচুলেশনস। ধন্যবাদ আপা। সবই আল্লাহর মেহেরবানি। তা না হলে স্যার কেন আমাদের গলিতেই অ্যাক্সিডেন্ট হবে? নিশাত মাথা নাড়ালো। কথা সত্য। আল্লাহর মেহেরবানি কি না তা জানে না। তবে তার কপাল পোড়া ঠিক জানে। তা না হলে তার সামনেই মরতে আসবে কেন? সে মাথা নাড়াতে নাড়াতেই এগিয়ে গেল। এই জীবনে আর যাই করুক, কারো জীবন বাঁচাবে না। ওয়াহিদের ধ্যান ছিল মোবাইলে। জানালায় টোকা পড়তেই ফিরে তাকালো। আসিফ দাঁড়িয়ে আছে। ড্রাইভার এগিয়ে দরজা খুলতেই বলল, ম্যাডাম এসেছেন স্যার। আপনি কি বের হবেন? ওয়াহিদ একটু উকি দিয়ে তাকালো। নীল থ্রিপিসে সাদা ওড়না চাদরের মতো জড়িয়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা অন্য পাশে ফেরানো, তাই সে দেখতে পারল না। মোবাইলটা হাতে নিয়েই সে বেরুলো। বড়তেই মেয়েটা ফিরে তাকালো। ওয়াহিদ থমকালো। থমকে সেখানেই দাঁড়িয়ে গেল। থমকেছে নিশাত। আরে ভাই, লম্বা হতে হতে তো মহাকাশে গিয়ে ঠেকেছে। সেই দিন অবশ্য এতটা মনে হয়নি। তবুও এই লোকের কাছে নিজেকে তার লিলিপুট মনে হলো। সে এগিয়ে গেল, বলতে গেলে মনে মনে মুখ বাঁকিয়ে, আল্লাহ যাকে দেয় সর্বদিকে ছেঁড়াবেড়া করেই দেয়। আর তাদের দেখো, না আছে টাকা, না আছে হাইট। কপাল ঝামা দিয়ে ঘষেও এমন চমকানো যাবে না। হুহ। সে এগিয়ে গিয়ে সোজা বলল, দেখুন, আমি তেমন কিছুই করিনি। যা করার ওই কবির লোকটা করেছে। তবুও কৃতজ্ঞতা থেকে আপনি এতটা কষ্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই কাহিনী এখানেই ডিসমিস করুন। আর ওই হাদারামকে বলে এই ট্রাক নিয়ে বিদেয় হন প্লিজ। ওয়াহিদ এখনো এক ধ্যানেই তাকিয়ে আছে। ছোট থেকে বড় হলে মানুষ বদলায়। কতটা বদলায় তার ধারণা নেই। তবে তার ভ্রম তৈরি মিছে মিছে হয়নি। এই মেয়ের কোঁকড়ানো চুল, কাটিং অনেকটাই। সে কোন রকম ঠোঁট নাড়িয়ে বলল, আপনার নাম কি সত্যিই সাদিয়া? নিশাত বড় একটা শ্বাস ফেলল। আরে সাদিয়া রে। ফেলে বলল, না রে ভাই। এখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। কি হয়েছে বোঝানোর মতো ধৈর্য এখন আমার নেই। তাই সত্যি করে বলছি, আমার নাম নিশাত। তাসনিম নিশাত। আর সাদিয়া সাদিয়া বলে বলে মাথা ফ্রাই করবেন না। ধন্যবাদ টন্যবাদ কিছু দেওয়ার থাকলে দিন। দিয়ে বিদেয় হন। শুক্রবার দিনটাই মাটি করে ফেললেন আমার। নিশাতের নাম বলতে দেরি, ওয়াহিদের হাত ফসকে মোবাইল পড়তে দেরি হয়নি। নিশাত হা করে তাকালো। এক্সিডেন্টে নুলা টুলা হয়ে গেছে নাকি? আঘাত তো মাথায় পেয়েছিল। দেখে তো কাণ্ড। সামান্য মোবাইলও ধরে রাখতে পারছে না। আবার এই শরীর নিয়েই ধন্যবাদ দেওয়ার জন্য মরে যাচ্ছে। সে বিরক্ত মুখেই নিচু হয়ে মোবাইল তুলল। তুলে বাড়িয়ে বলল, আপনার মতো পাগল তো আমি ইহ দুনিয়ায়ও দেখিনি। মরতে মরতে হলেও ধন্যবাদ দেওয়া চাই। ওয়াহিদ হাত বাড়িয়ে মোবাইল নিল। তারপর বাড়িটার দিকে তাকালো। এক নজর তাকিয়ে আর দাঁড়ালো না। সোজা চলে গিয়ে গাড়ির ভেতরে গিয়ে বসল। নিশাত তো কিছুই বুঝল না। হা করে তাকিয়ে রইল। কোন পাগলের পাল্লায় যে পড়ল সে। ধন্যবাদ, ধন্যবাদ করে মরে যাচ্ছিল। এখন দেখো কারবার, ধন্যবাদের খবরও নেই। না দিয়েই দৌড়। শরীর যখন এতই খারাপ, এসেছো কেন রে ভাই? কে বলেছে এসে মরতে? আর যাবে যাও, তবে এই ট্রাকের কি হবে? মামা এসে এসব দেখলে তুলে আছাড় মারবে। সে চেঁচিয়েই বলল, ট্রাকের কি করব রে ভাই? এই হাদারামকে নিয়ে যেতে বলেন। ওয়াহিদ কিছু বলল না। তবে গাড়িতে উঠতে উঠতে আরেকবার ফিরে তাকালো। সে তাকানোর মাঝেই জানালার কালো গ্লাস ধীরে ধীরে তার দৃষ্টিকে আড়াল করল। আসিফ দৌড়ে গেল। সে যেতেই গাড়ি স্টার্ট নিয়ে চলতে শুরু করল। নিশাত আগের মতোই দাঁড়িয়ে রইল। গাড়ি যতক্ষণ দেখা যায় তাকিয়ে রইল। সে তো আর জানে না, গাড়ির কালো গ্লাসের ভেতর থেকে ঠিক তার মতোই আরেকজনও তাকিয়ে আছে। এক ধ্যানে, এক পলকে। যার চোখে মুখে বিস্ময়। আজ সুবর্ণা ভিলায় ওয়াহিদ ফিরল সন্ধ্যার একটু পরে। সুরবনা মাত্রই নামাজ শেষ করেছে। জায়নামাজ থেকে এখনো উঠা হয়নি, সেখানে বসে বসেই তাসবিহ পড়ছে। নিনিত এসে তার কানের পাশে আস্তে করে বলল, নানু মামা এসেছে।
এসে চুপটি করে ড্রয়িং রুমে বসে আছে। সুবর্ণা অবাকই হলেন। ওয়াহিদ কখনো সন্ধ্যায় বাসায় ফেরে না। তার ফিরতে ফিরতে রাত হয়। আর যদি সব ঠিকঠাক থাকে তবুও ফিরতে ফিরতে 9টা। তাও আবার ড্রয়িং রুমে। সে সব সময় সোজা নিজের রুমে যাবে। খাবার খাওয়া আর অতিরিক্ত দরকার ছাড়া নিচে খুব একটা কখনো বসবে না। সে তসবিহ সহ হাতেই উঠল। সন্তান বড় হলে অন্য জগতের মানুষ। সেই জগতে চাইলেই মা প্রবেশ করতে পারে না। অথচ মায়ের পুরো জগৎটাই হয় সন্তান। সুবর্ণা ড্রয়িং রুমে এসে দেখল ওয়াহিদ সত্যিই চুপচাপ বসে আছে। অবশ্য এই ছেলে সব সময়ই চুপচাপ। এত মেপে মেপে কথা বলে। ছোটবেলা ছেলেকে নিয়ে খুব গর্ব করত। এত ভদ্র, নম্র, শান্ত, কোন দুষ্টামি নেই। শুধু সে না, আত্মীয় স্বজনরা তো উদাহরণ হিসেবে তার ছেলেকেই টেনে নিত। অথচ আজ মনে হয়, এমন না হলেই হয়তো ভালো ছিল। বাসায় ফিরতেই কয়েকবার মা, মা বলে ডাকত, সব কিছু এলোমেলো অগোছালো করে এক গাল হেসে বলতো, ঠিক করে রেখে তো মা। পোড়া পোড়া ডালের চচ্চড়ি দিয়ে যখন ভাত মেখে বসে মুখ বাড়িয়ে বলতো, দেখি এক লুকমা দাও তো মা। ছেলেকে সবার নজরে বড় বানাতে বানাতে কখন যে বড় হয়ে গেল বুঝতেই পারল না। ছেলের জগৎ এখন ভিন্ন। কাজের জন্য আছে 2-3 জন মানুষ। ডালের উচ্চড়ি মাখা ভাত খাবে কি? ছেলে ভাতই খায় না। খায় টলটলা ডালের পানি, ঘাস আর লতাপাতা। সে এগিয়ে গিয়ে ছেলের পাশে বসল। ছেলের দিকে তাকালেই তার চোখ জুড়িয়ে যায়। তিনি বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে রে খোকন? ওয়াহিদ মায়ের দিকে তাকালো। মাথার হাত টেনে নিজের হাতে মুঠো করে বলল, আমি এখনো খোকন? নিনিত শুনতে পেলে খিলখিল করে হাসবে। সুরবনা হাসলেন। হেসে বললেন, মায়ের কাছে সন্তানেরা সব সময়ই খোকন। ওয়াহিদও মৃদু হাসল। তখনই তার ফোন বাজল। সে রিসিভ করে কানে রাখতেই আসিফ বলল, জি স্যার। সব ইনফরমেশন নেয়া হয়েছে। আপনি যাকে খুঁজছেন তিনি এসে। এটা তার মামার বাড়ি। গ্রামের জমিজমা বিক্রি করে এখানে স্থায়ী হয়েছেন। তার মায়ের নাম সুলতানা, পিতা নাজিম উদ্দিন। ওয়াহিদ ফোন কাটল। কেটে মায়ের দিকে তাকিয়ে বলল, সুলতানা আন্টির খোঁজ পেয়েছি। আসিফ কালকে তোমাকে সেখানে নিয়ে যাবে। আমি তাদের অংশ ফিরিয়ে দিতে চাই। আর ওয়াহিদ একটু থামল, তারপর বলল, তারা যদি বিয়েটা রাখতে চায় ভালো, আর যদি শেষ করতে চায় আমি সেটাও করতে চাই। আইন তো না হোক, ধর্মের মতে বিয়ে হয়েছে। ধর্মের মতেই আমি সব শেষ করব। তারপর তুমি যা চাইবে তাই হবে। তবে মা, একটা কথা ক্লিয়ার, যদি তারা না চায় তুমি শেষ করার জন্য নিজে থেকে কোন স্টেপ নেবে না। বাবার শেষ ইচ্ছা এটা। আশা করি বাবার শেষ ইচ্ছার মান তুমি রাখবে। সুরবনা শক্ত হয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তার পুরো মুখ থমথমে কঠিন। সেই কঠিন ভাবেই বলল, আমার বোনের খুনির মেয়ে সে। খালামণি সুইসাইড করেছে মা। সুইসাইড পর্যন্ত ঢেলে দিলে সুইসাইড তো করবেই। যে দিয়েছে তাকে তুমি শাস্তি দিয়েছ। এখানে সুলতানা আন্টি বা নিশাত কারো দোষ নেই। তার দোষ তার গায়ে নাজিমের রক্ত। এক হাতে তালি বাজে না মা। খালামণি জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিল। গা পুড়লে দোষ শুধু নাজিম আঙ্কেলের হবে কেন? সুলতানা আগুন চোখে ছেলের দিকে তাকালেন। তার শরীর এখন থরথর কে কাঁপছে। ওয়াহিদ মনে মনে বড় একটা শ্বাস ফেলল। ফেলে মায়ের দিকে তাকিয়ে আগের মতোই শান্তভাবে বলল, নিশাতের জ্ঞান না থাক, আমি সজ্ঞানে তাকে বিয়ে করেছিলাম। তোমার উপরে গিয়ে আমি তাকে চাইব না, তবে মনে রেখো মা, তার জায়গায় অন্য কেউ আসবে না। কখনোও না। কেননা যেই সুতো তোমরা বেঁধেছিলে সেই সুতো এখন আমার রন্ধ্রে রন্ধ্রে মেশানো। সেটা চাইলেই টেনে ছিঁড়তে পারবে না। এখন সেটাই করো যেটা তোমার ভালো মনে হয়। জালাল উদ্দিন নিশাতের দিকে তাকালো। সব কথায় আকডুক বাকডুম করলেও আজ শান্ত তবে কঠিন করে বলল, এসব কি? নিশাত আপাতত বসে আছে তার মামা বাড়ির ড্রয়িং রুমে। অবশ্য একে শুধু ড্রয়িং রুম বলা চলে না। এক সাইডে আছে মাঝারি সাইজের একটা খাট। এই খাটে কেউই থাকে না। যার যখন মন চায় গড়াগড়ি খায়। গড়াগড়ি খেতে খেতে তাদের পেট মোটা টিভি দেখে। খাবার দাবারের কাজটাজ অর্ধেক এখানেই শেষ করে। আরেক সাইডে বেতের কয়েকটা চেয়ার। সেই নানার যুগের আমলের।
সেই চেয়ারের অবস্থা বড়ই শোচনীয়। জবান থাকলে এদের কুকু আওয়াজে বাড়িতে টেকা যেত না। এদের জন্য নিশাতের মাই লাগে। রিটায়ারমেন্টের বয়সে এখনো খেটে চলছে। তাই সে বেশিরভাগ সময়ই বসে খাটে। আজকেও তাই। মাঝে মাঝে তার এই পুরো ঘরের হুলিয়া বদলাতে ইচ্ছে করে। তবে ইচ্ছেকে কখনো লাই দেয় না। ছোটবেলায় একবার দিয়েছিল, তখন তো আর নিজের ইনকামের টাকা ছিল না, খুব আগ্রহ নিয়ে মামিকে গিয়ে বলল। তার মামিও তার স্বভাব মতো নির্বিকার চিত্তে বলল, যখন নিজের বাড়ি, নিজের সংসার হবে তখন এত চিন্তা ভাবনা করো। এই সংসারের জন্য তোমার মামা আছে, আমি আছি। তাই যতদিন আছো নিশ্চিন্তেই থাকো। যে কোন কথা নিশাতের জন্য একবারই যথেষ্ট। এরপরে কথার আর কোন সুযোগ সে কখনো দেয় না। তাই এই বাড়ির মানুষ কোন কিছু নিয়ে কখনো আর মাথা ঘামায়নি। এখনো ঘামায় না। নিজের মতো থাকে। আজও তার মতোই বলল, আমি একজনকে সাহায্য করেছিলাম। কৃতজ্ঞতা থেকেই এসব করেছে। নিশাতের মামা বসেছে আবার চেয়ারে। তার মামি ফিরেছে সন্ধ্যায়। সন্ধ্যায় ফিরেই হতবিহ্বল হয়ে ভিমরি খাওয়ার জোগাড়। তিনি দৌড়ে গিয়ে মামাকে এমন ভাবে ফোন দিলেন, যেন নিশাত দুনিয়ার পাপ টাপ করে ফেলেছে। মায়ের ফোন সারাদিন রিসিভ না হলেও মামিরটা সাথে সাথেই হলো। হতে দেরি মামার আসতে দেরি হয়নি। তার ছোট খাটো মামা কুকুওয়ালা চেয়ারের হাতলে হাত দিয়ে দিল এক থাবড়া। দিয়ে কোন লাভ হলো কে জানে। নিশাতের ধারণা তিনি নিজেই হাতে ব্যথা পেয়েছেন। বডি বিল্ডার হলে কথা ছিল। ছোট পিপলু মানুষের ছোট্ট চিকন হাত। সে থাবড়া দিয়ে প্রায় হুঙ্কার দিয়ে বললেন, আমাকে গাধা মনে হয়? নিশাত দুপাশে মাথা নাড়ল। খাটো মানুষের নাটা বুদ্ধি। আগেকার দিনের মানুষ তো আর এমনি এমনি প্রবাদ বচন তৈরি করেনি। তাদের জীবনের অভিজ্ঞতা থেকেই করেছেন। অবশ্য সব মানুষের জন্য প্রযোজ্য এমন না। তার মায়ের সাইজও মামার মতোই। তবে নিশাতের ধারণা বুদ্ধি তো দূরের কথা, তার মাথায় ঘিলুই নেই। জালার উদ্দিন সুলতানার দিকে তাকালো। তাকিয়ে বলল, পড়ালেখা করাতে চেয়েছিস করিয়েছি, চাকরির জন্য অনুমতি চেয়েছিস দিয়েছি। এটা ভদ্র মানুষের বাড়ি। আর এই বাড়িতে থেকে এসব চলবে না। কয়েকদিনের মধ্যে আমি ছেলে দেখব, মেয়ে বিদেও করবি। সামান্য কৃতজ্ঞতা থেকে ট্রাক ভর্তি জিনিস এমনি এমনি আসে না। নিজের জীবন তো নষ্ট করেছিস নেচে নেচে, এখন মেয়েটা করিস না। সুলতানার ভয় সাথে সাথে মাথা কাত করল। দুনিয়া একদিকে, তার ভাইয়ের আদেশ আরেক দিকে। তাছাড়া তার নিজেরও এমন ইচ্ছা। মেয়েই নাদে পাদে না। কি করে না করে কিছুই তো সে বুঝতে পারে না। মাঝে মাঝে মনে হয় খুব বুদ্ধিমতী, আবার মাঝে মাঝে মনে হয় আধা পাগল। এখন এই চাপে চাপে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তো ভালোই। শান্তিতে একটু মরতে পারবে। নিশাত হাত উঁচু করল। জালাল ভ্রু কুঁচকে তাকালো। তাকাতেই নিশাত বলল, আমি বিয়ে করব না। তো কি করবে? সারা জীবন আমার ঘাড়ে বসে বসে খাবে? আমি চাকরি করি মামা। তো চাকরি করার জন্য লায়েক বানিয়েছে কে? নাকি তোমার বাপ এসে করে গেছে? বাপের জায়গায় বাপ থাকলে তো আর কথাই ছিল না। লায়েক সামান্য ব্যাপার স্যাপার। সামান্য ব্যাপার? এই সামান্য ব্যাপারের জন্যই না এই মামাই কাজে এসেছে। আবার চাকরি দেখায়। চাকরি দেখেন আর না দেখেন, আমি বিয়ে করছি না। জালাল উদ্দিন সাথে সাথে অগ্নিদৃষ্টিতে তাকালো। তার এমন ভাব ক্ষমতা থাকতে এক্ষুনি আগুন বের করে জ্বালিয়ে পুড়িয়ে দিত। নিশাতের অবশ্য অগ্নিদৃষ্টিতে তেমন বিচলিত দেখা গেল না। সে আবারও কিছু বলার জন্য মুখ খুলছিল। সুলতানা এগিয়ে হাত চেপে থামালো। এই মেয়ে নির্বিকার ভাবে বসে বসে পার্ট বাই পার্ট চাপা চালিয়ে যেতে পারে। কার মতো হয়েছে আল্লাহই জানে। সে বোকা কানা মানুষ। পেটে হয়েছে এক বিচ্ছু। মেয়ে মানুষের মুখ এমন হলে চলে? ভাইয়ের যায় মাথা গরম হয়ে। দুনিয়াদারি বুঝে এই মেয়ে। গার্ডিয়ান ছাড়া মেয়ে যতই চাকরি করুক, দুনিয়ার মানুষেরা গণায় ধরে না। তাদের দেখা হয় কোনা চোখেই। সে হাত চেপেই বলল, আপনার যা ভালো মনে হয় করেন। তা তো করবই। ঘাড়ে দায়িত্ব নিয়েছি মাঝ রাস্তায় ফেলে দেওয়ার জন্য তো না। তাই মেয়ের মুখ বন্ধ কর সুলতানা। অন্তত আমার বাড়িতে না। পটর পটর স্বামীর বাড়ির জন্য তুলে রাখতে বলবি। শুধু ভাগ্নি বলে এখনো চুপচাপ বসে আছি। তা না হলে এতক্ষণে চাপা খুলে হাতে ধরিয়ে দিতাম। বলেই তিনি উঠলেন।
উঠে সাপের মতো ফুসফুস করতে করতে রুমের দিকে গেলেন। সুলতানা দীর্ঘশ্বাস ফেলল। নিশাত ঠোঁটে ঠোঁট চেপে বসল। আর যেই ট্রাক নিয়ে এত কিছু, সেই ট্রাকের গরু ছাগলকে মামি আগ্রহ নিয়ে পানি, ভাতের মার দিয়ে এলো। ড্রাইভারকে চা, মুড়ি। আসার সময় নিয়ে এসেছে কয়েকটা ফার্মের মুরগি। বাপের বাড়ি পাঠাবে। এখন আগ্রহ নিয়ে মোবাইলে কল দিচ্ছে আর বিড়বিড় করছে, সাবা শয়তানটা কোথায় গিয়ে মরল। দৌড়ে একটু দিয়ে আসতে পারত। তা না, খবর নেই। নিশাত কিছু বলল না। উঠে রুমের দিকে গেল। সেই দিন যেই নাম্বারটায় থেকে কল এসেছে সেই নাম্বারটা খুঁজে বের করল। করে কল দিল। তাকে বিপদের সাত সাগরে ফেলে বেটা আরামছে বসে আছে। ওয়াহিদের মাথা ধরেছে। লাইট অফ করে শুয়েছিল। পাশেই মোবাইল। আলো জ্বলতেই সেই দিকে তাকালো। আননোন নাম্বার শো করছে। সে একটু অবাকই হলো। এই নাম্বারে পরিচিত গণ্ডির বাইরে ফোন আসার কথা না। সে হাত বাড়িয়ে মোবাইল নিয়ে রিসিভ করল। করে তার ভারী কণ্ঠে শান্তভাবে বলল, হ্যালো। নিশাত হ্যালো ট্যালোর ধারের কাছেও গেল না। সোজা বলল, আপনি ওই আসিফ হাদারামের স্যার বলছেন? ওয়াহিদ থমকালো। মোবাইলটা সামনে নিয়ে নাম্বারটা একবার ভালো করে দেখল। কে বুঝতে অবশ্য সময় লাগল না। সে উঠে সোজা হয়ে বসে বলল, হ্যাঁ। আচ্ছা, আপনাদের কোন আক্কল টাক্কল নেই নাকি? একটা বাচ্চা মেয়ের কণ্ঠ ধরতে পারেন না। লিস্ট পাঠালো গরু, ছাগলের। অমনি কোলে করে নিয়ে হাজির। এই হাজিরের জন্য আমি কত বড় বিপদে পড়েছি জানেন? কি বিপদ? এই বিপদের কথা তো আপনার জেনে কাজ নেই। যেই বিপদ আপনারা আমার ঘাড়ে ফেলে গেছেন সেটার ব্যবস্থা করেন। ট্রাক? যাক বাবা, যতটা হাদারাম মনে করেছিলাম, ততটাও না। আমি ব্যবস্থা করছি। লক্ষ লক্ষ শুক্রিয়া জনাব বলেই নিশাত ফোন কাটতে গেল। ওয়াহিদ সেই দিনের মতোই বলল, ওয়েট। নিশাত বিরক্ত মুখে থামল। থামতেই ওয়াহিদ একটু থামল। তারপর বলল, আমি ওয়াহিদ। আবরার ওয়াহিদ। তো আমি কি করব? দেখুন, কোন আলগা পীড়িতের দরকার নেই। ট্রাক নিয়ে যান, মামলা ডিসমিস। আর এখানের সবাইকে বলে যাবেন ভুলে চলে এসেছে। আর হ্যাঁ, মামি 4টা ফার্মের মুরগি নিয়েছে। সাহায্যের সাথে কাটছাট। খবরদার আর আমাকে বিরক্ত করবেন না। একটু সাহায্য কি করেছি, গলায় মাছের কাটার মতো সেধে গেছে। ওয়াহিদ হালকা হাসল। হেসে বলল, যদি করি? কি করি? বিরক্ত। নিশাত একটু থামল। বেটার হাব ভাব তো ভালো ঠেকেছে না। আল্লাহ, এত খেটে খুঁটে এক জামা বিসর্জন দিয়ে এই ভনকে বাঁচিয়েছে সে। দেখে তো মনে হয় ধোয়া তুলসী পাতা, এ তো তলে তলে টেম্পু। সে তেজের সাথে বলল, মেয়ে মানুষের কণ্ঠ পেলেই ছ্যাঁচড়ামি করতে ইচ্ছে করে। শালা ছ্যাঁচড়া, আরেকবার তো সামনে আয়। ঘুষি মেরে নাকের মানচিত্র না বদলাই আমার নামও নিশাত না। হাট। বলেই ফট করে নিশাত ফোন রাখল। আর ওয়াহিদ সেই কেটে যাওয়া ফোনের দিকে কিছুক্ষণ নিশ্চুপ তাকিয়ে রইল। তারপর ফোন রেখে আবার শুতেই খেয়াল করল, তার মাথা ব্যথা নেই। চলবে।